আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করি আজকের মতো। আজকে আমরা যে ডক্টর সৈকতে ফেরত এসেছি এই ইয়েতে আমরা আবার আমাদের থিমটা ইনস্টল করব, তাহলে আমাদের থিম ইনস্টল করাটা আবার দেখানো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা এত কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের হোম পেজ নিয়ে। তো থিম ইনস্টলের জন্য আমাদের যে সেকশনটা অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম থেকে অ্যাড নিউ থেকে আপলোড থিম আমরা ব্রাউজ করছি। এটা ডেস্কটপে যেহেতু ওটা আছে, ডেস্কটপ থেকে আমরা আনজিপ করা ছিল, আনজিপ করা থেকে এই অ্যাপ্রক্সিমেটলি 4 মেগাবাইট এইটা আমরা এখানে ইনস্টল নাও অর্থাৎ আপলোড করছি। করে আমাদের আগের থিমগুলো আমরা এখানে ডিসেবল করে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নেই। তার আগে একটু দেখে আসি, অ্যাক্টিভ করার আগে আমরা একটু দেখে আসি আমাদের কোন কোন প্লাগইনস আছে। সাধারণত হয় কি, একটা থিমের কিছু কিছু প্লাগইনস আছে অন্য থিমের সাথে লাগে না, সেখানে প্লাগইন গুলো আপনার লোড হয়ে থাকবে। যেমন এখানে দেখেন 11টা প্লাগইনস এখানে মনে করেন যে অ্যাড করা আছে। তো এইগুলো আমাদের অত দরকার নেই। যেমন আমরা যদি সবগুলো সিলেক্ট করে এটা আমাদের দরকার আছে, এলিমেন্টের দরকার নাই, এসএসএলটা দরকার আছে, স্টার্টার টেমপ্লেট দরকার নাই, থিম চেক আচ্ছা চেক করার জন্য রেখে দিই, ও কমার্স এগুলো আমাদের দরকার নেই। কি করব, এখান থেকে এসে ব্ল্যাঙ্ক আপনি ডিঅ্যাক্টিভ, আমরা থিম প্লাগইন গুলো আগে ডিঅ্যাক্টিভ করে নিই। কোনগুলো আছে, এই 8টা ইনঅ্যাক্টিভ আছে, এই 8টাকে সিলেক্ট করে একদম একে একেও করা যায়, আবার এরকম ডিলিট করে দেওয়া আস্তে আস্তে। অনেকেই দেখছি যে ছোট ছোট হোস্টিং এ কাজ শুরু করছেন, ভালো লাগছে যে অ্যাকশন নিচ্ছেন। আপনি যত যত অ্যাকশন নেবেন তত আপনার কাজের জন্য আগাবে। দরকার টিম টিম আকারে অ্যাকশন নেন। ওকে, আমরা এগুলোকে ফেলে দিই, আমরা রাখবো না, বাদ। গতকাল থিম ডাউনলোডের ক্ষেত্রে অনেকে বলেছেন যে থিম ডাউনলোড হচ্ছে না। আমার তো কোনো সমস্যা দেখছি না, তারপরেও আপনাদের দরকার হলে আজকে ক্লাস শেষে আবার একটু দেখা দেবো যে কেন ডাউনলোড হচ্ছে না। ওকে, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করে নিয়ে গতদিন আমরা দেখেছি এর কিছু প্লাগইন লাগবে, তো আমরা প্লাগইনটা ইনস্টল করে নিই। আপনি যখন আস্তে আস্তে বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্লাগইন গুলো আপনার দরকার কি দরকার না। জি বলুন। স্যার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন হ্যাঁ, আমাদের বাই ডিফল্ট যে ডাটাবেসটা তৈরি হয় সেই ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড কি থাকে? আচ্ছা, ওইটার পাসওয়ার্ড যে ডাব্লিউপি স্যাম্পল যে এখানে আছে কনফিগ, ওইখানে যে দেখতে পারবেন যে পাসওয়ার্ড কি দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, ওটা ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া থাকে ওখানে। ওকে, আমরা এটা গেলাম প্লাগইনস থেকে আবার এটা অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট, ঠিক আছে। আর এই প্লাগইনস থিমটা আমরা ফেলে দিই। আপনি মাথায় রাখবেন যে থিমটা আপনার দরকার নেই সেটা ফেলে দিলে আপনার জায়গা অনেকখানি বাঁচবে। ওকে, আমরা আমাদের হোম পেজ ভিজিট সাইট সেখানে যদি যাই, যে দেখছি যে এখন এই মুহূর্তে এই অবস্থা হয়ে আছে, তো এটা তো আমাদের হোম পেজ হতে পারে না, আমাদের হোম পেজ হতে হবে আলাদা। তাহলে আমরা কাজ করি, আমরা একটা পেজ তৈরি করি, সেই পেজের নাম হচ্ছে হোম পেজ দেব। সেই পেজের নাম দেব, যেমন এখানে অনেকগুলো আছে, আমরা এটা হোম ধরেন হোম নামে তো একটা আছে, আমরা একটা কাজ এমন কিছু একটা নাম দিই যাতে বুঝতে পারি ওটাই হোম পেজ। সে এটা নিউ নামে দিলাম, পাবলিশড। এখন এটা যে হোম পেজ হবে, সেটা হোম পেজ করার জন্য আমাদের কি করতে হবে, সেটিংস যেতে হবে, সেটিংস থেকে রিডিং এর অপশনে আমরা যে কি বলবো, যে এইটা হোম না, এটা আমাদের দরকার হচ্ছে নিউ, একে বানিয়েছি আমরা হোম। সেভ, একে আমরা করলাম সেভ। ওকে, এখন আমরা যদি দেখেন যে এটা নিউ নামে যে যে পেজটা আছে সেই পেজটা হবে আমাদের হোম পেজ। রিডিং এ যাই, দেখা যাচ্ছে যে এই যে নিউ, একে কি করা যায়, এখন এডিট করতে হবে, এডিট পেজ, এখান থেকেও এডিট পেজ যাওয়া যায়। কারো একটা সাউন্ড আসছে, আমি সেজন্য মিউট করে দিচ্ছি, সাউন্ডটা আনমিউট করে নিন, একটা সমস্যা সাউন্ড আসতেছে। ওকে, এখন আসেন আমার এই হোম পেজটা রেডি করতে হবে। কিরকম হোম পেজ রেডি করতে হবে দেখেন, আমি আপনাদের দেখিয়েছি একটা থিম, এটা দেখতে দেখতে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে এক থিম বারবার দেখাচ্ছেন। এখন কি করবো বলেন, একটা থিম একটা ওয়েবসাইট তো রেডি করতে হবে, না দেখালে এখন কি করি, যে যতক্ষণ না পর্যন্ত রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মজা পাবো না আমি কাজ করে। এটা থিম রেডি করব, এটা আমি এখান থেকে ভিজিট সাইটে গেলাম,
এখানে ওই যে এডিট পেজ আছে। ওকে, ওখানে কি আসতেছে পরে দেখতেছি। এখন এই হলো আমার থিম। এখানে কি করতে হবে, হোম পেজটা রেডি করতে হবে। তো আমি হোম পেজ রেডি করব, কিভাবে করব, এই দেখেন এখানে লেখা আছে পেজ বিল্ডার। আপনি এলিমেন্টর নিয়ে কাজ করেছেন, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, এখানেও এই সাইফার সাথে একটা ডিফল্ট পেজ বিল্ডার আছে। আমরা এটা ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখেন পেজ বিল্ডারের অনেকগুলো সেকশন আসছে, এবং ছবিগুলো দেখলেও আপনি গ্রাফিক্যাল ইয়েতে টের পাবেন যে এখানে বোঝা যাচ্ছে এই ক্যাটাগরি ব্লক লেআউট ওয়ান, এর নাম কি ক্যাটাগরি ব্লক। এটা হচ্ছে লেআউট ওয়ান। কি ধরনের লেআউট, এখানে ছবি আছে, ছবির নিচে লেখা আছে, আর প্রত্যেকটা ছবির থাম্বাল দেওয়া আছে, থাম্বালের সাথে লেখা আছে। লেআউট টু, এটাও ক্যাটাগরি ব্লক। এখানে ক্যাটাগরি বলে দিচ্ছে, তার মানে একটা ক্যাটাগরি যদি সিলেক্ট করা হয়, সেই ক্যাটাগরি যদি 10টা যদি কোনো পোস্ট থাকে, 20টা পোস্ট থাকে, তাহলে এটা কিভাবে দেখাবে? প্রথমে একটা ছবি দেখাবে, থাম্বাল, থাম্বালের সাথে একটা টেক্সট দেখাবে, টেক্সটের স্টাইলটা এরকম, আর নিচে 6টা পোস্ট দেখাবে। কয়টা? 3টা, আর 3টা 6টা। আগে এখানে কয়টা দেখাবে? এখানে একটা, একটা বড়, সাথে হচ্ছে 3 দিয়ে 5টা। এটা আসেন ক্যাটাগরি ব্লক লেআউট থ্রি। এই লেআউটের ইয়েটা কি, এটা দেখেই বুঝতেছি এটা ওয়ান পার্ট হবে, দুইটা মিলে পার্টের মধ্যে একটা পার্ট। একটা ক্যাটাগরি, উপরে একটা থাম্বাল থাকবে, সেই থাম্বালের নিউজ থাকবে, সাথে নিচের দুটো পোস্ট থাকবে, অবশ্যই সেখানে থাম্বাল, ছোট থাম্বাল থাকবে। ওকে ফাইন। এটা কি স্ক্রলিং ব্লক। স্ক্রলিং মানে স্ক্রল হচ্ছে, স্ক্রল করি আমরা মাউসে যেরকম, মোবাইলে যেরকম স্ক্রল করে, মাউস ফিঙ্গারিং দিয়ে স্ক্রল করি, সেইটা, সেই স্ক্রলিং। তাহলে এটাও একটা অপশন। ঠিক আছে। তারপরে কি আছে? নিউজ ইন পিকচার ব্লক, মানে এখানে ছবিগুলো থাকবে। ধরেন যে অনেক সময় বলে না যে গ্যালারি, প্রতিষ্ঠানে গ্যালারি থাকবে, প্রতিষ্ঠানে হচ্ছে যে এবার কি অক্টোবর গেল, নভেম্বর, ডিসেম্বর, 16 ডিসেম্বর পালন করছে, জানুয়ারিতে বই উৎসব পালন করছে, ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারি পালন করছে, মার্চে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, এপ্রিলে বৈশাখ, এরকম প্রত্যেকটা মেয়েতে মে দিবসও যেমন অনেক স্কুলে হয়ে থাকে। এই যে ব্যাপারগুলো, এটা পিকচার ছবি থাকবে, সেই ছবি ক্যাটাগরিতে সিলেক্ট করলে পোস্ট হবে। এই ফাইল থেকে নিউ এ পোস্ট যখন যাবে, যাওয়ার পর যখন পোস্ট হবে, পোস্টে একটা ক্যাটাগরিটা সিলেক্ট করবে পিকচার, আর কিছু না। এই পিকচার গুলো এখানে চলে আসবে। এটা কি নিউজ ইন পিকচার ব্লক গ্রিড লেআউট। এটা ছিল ডিফল্ট লেআউট, একটা ছবি বড় থাকবে, বাদ বাকিগুলো ছোট থাকবে, সর্বশেষ ছবিটা বড় থাকবে। আর এইখানে দেখেন গ্রিড লেআউট, ছোট ছোট, ছোট ছোট গ্রিড লেআউট। নেক্সট এটা কি ভিডিও ব্লকস। বোঝা যাচ্ছে একটা ছবি থাকবে, ভিডিও থাকবে, আর পাশে তিনটা, তিনটা করে থাকবে, পাশে তিনটা করে থাকবে। ওকে ফাইন। নেক্সট আসেন রিসেন্ট পোস্ট, ডিফল্ট লেআউট। রিসেন্ট পোস্ট হচ্ছে সর্বশেষ তিনটা পোস্ট এখানে আপনি শো করবে, সর্বশেষ যে পোস্ট দিবেন সেটা তিনটা পোস্ট এখানে শো করবে। তারপর কি রিসেন্ট পোস্ট বিগ থাম্বনেইল লেআউট, মানে বড় ছবি, লেআউটটা অনেক বড়, তার নিচে পোস্টের 2 লাইন, 4 লাইন, 5 লাইন এরকম লেখা থাকবে। তারপরে অংশের কি রিসেন্ট পোস্ট ব্লগ লেআউট। ব্লগ সাধারণত এরকম হয়ে থাকে যে ব্লগে হচ্ছে প্রথমে থাম্বনেল থাকে, সাথে হচ্ছে যে পোস্টের টাইটেল থাকে। এইটা কি রিসেন্ট পোস্ট পোস্ট কন্টেন্ট লেআউট, এখানে কোনো ছবি থাকবে না। রিসেন্ট পোস্ট কিন্তু কোনো ছবি থাকবে না, ছবি ছাড়া। তারপরে কি রিসেন্ট পোস্ট মেশনারি লেআউট। মিশনারি লেআউট, এখানে দেখেন যে কোনো স্টাইল মিল করা নেই, এরকম যেমন এখানে মিল করা আছে, এখানে মিল করা নেই। এখানে রিসেন্ট পোস্ট টাইম লাইন লেআউট, মানে যে পোস্ট গুলো থাকবে টাইম লাইন, দেখা যাচ্ছে যে 1800 1900 সাল এরকম যেমন টাইম লাইন, সেম টাইম লাইন আছে। ক্যাটাগরি ট্যাব। ক্যাটাগরি ট্যাব হচ্ছে যে প্রত্যেকটা ট্যাব, ট্যাব আকারে থাকবে, 5টা 6টা ট্যাব থাকবে, যে ট্যাবে ক্লিক করবে সেই ট্যাবের অংশগুলো আসবে ক্যাটাগরি পর। এবং লাস্টে টেক্সট অ্যান্ড এইচটিএমএল কোড, মানে এইচটিএমএল কোডের মাধ্যমে এটা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করা হয়, কোনো মেসেজ থাকলে সেটা ব্যবহার করা হয়। এই জিনিসগুলো এই পেজ লেআউটের প্রথম পার্ট আমি আপনাকে বলার চেষ্টা করলাম। এবার আসেন এটা কি কাজ করে তার নিচে আসে। এটা ছিল পেজ বিল্ডারের যে ক্যাটাগরি লেআউট, সেই লেআউট গুলো নিয়ে কথা। তারপরে কি অংশ আছে? তারপরে আছে ব্লক সেটিংস। ব্লক সেটিংস কি? ফার্স্ট নিউজ, মানে লেন্থ যেটা এক্সপার্ট লেন্থ, সেটা হচ্ছে যে 15টা, 15টা এখানে যে ক্যারেক্টার থাকবে, 15টা ক্যারেক্টার দেখাবে। রিভিউ স্কোর, যদি কোনো পোস্ট আসে সেই পোস্টের নিচে কোনো রিভিউ লেখা থাকবে নাকি। সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যে আপনি ওই
ইয়ের কোনো রিভিউ আছে কিনা, সেই রিভিউগুলো স্কোর দেখাবে, কতজন রিভিউ দিয়েছে, সেই রিভিউয়ে 3.4 না 5.4, 4.4 এরকম আউট অফ 5, এটা হচ্ছে রিভিউ স্কোরটা ব্লক গুলোর নিচে দেখাবে কিনা। এই যে ক্যাটাগরি ব্লক গুলো আছে না, এই ব্লকের নিচে ওইটা দেখাবে কিনা, আপনি এটা সিদ্ধান্তে আসেন আগে যে রিভিউ স্কোর দিবেন কিনা। অথার ম্যাটার, এটা কাকে দিবেন, কার জন্য দিচ্ছেন, কে এটা লিখছে সেটা দেখাবেন কিনা, ডেট, দিন তারিখ দেখাবেন কিনা, ক্যাটাগরি কোন ক্যাটাগরির উপর সেটা দেখাবেন কিনা, কমেন্ট, সে কমেন্ট হবে কিনা সেটা দেখাবেন এই ব্লকের মধ্যেই, এই ব্লকের মধ্যেই। লাস্টে হচ্ছে ভিউ মেটার, কতবার ভিউ হয়েছে সেই জিনিসটা। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে গিট ফিচার, মানে ফিচার পোস্ট। ফিচার পোস্ট মানে হচ্ছে যে কিছু কিছু প্রচুর ইয়ে থাকে, যেমন হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান হয়েছে, সেই প্রতিষ্ঠানের পরিচালকের বাণী, তারপর হচ্ছে যে মহাপরিচালকের বাণী, অথবা হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টরের বাণী, এই যে বিভিন্ন ক্যাটাগরি যাদেরকে মনে করেন আলাদাভাবে লাগতে যাচ্ছেন, তাদেরকে ফিচারে গ্রিডে রাখলেন, উপরে তাদের কথা সবসময় উপরে থাকবে। অ্যানিমেটেড, সেটা পরে অ্যানিমেটেড, অটোমেটিক্যালি অ্যানিমেটেড হয়ে যাবে, সেটাও করবেন কিনা সেই অপশনটা এখানে আমরা ইয়েতে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। আমি আগে বিশ্লেষণটা বলতে যাচ্ছি। স্লাইড শো স্পিড, এটা স্পিডটা কত হবে, যে স্লাইডটা শো থাকবে সেটা স্পিডটা কতখানি হবে। অ্যানিমেশন স্পিড, আপনি যে ইয়েটা করবেন সেই অ্যানিমেশন স্পিডটা কত, স্লাইড শো এবং অ্যানিমেশন স্পিড, সেই অ্যানিমেট যে হবে সেই স্পিড কতখানি থাকবে। নাম্বার অফ পোস্ট, কতগুলো পোস্ট দেখা যাবে সেই এই ফিচার, গ্রিড ফিচার পোস্ট। আচ্ছা এটা একটু দেখাই বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, আমি দেখা বলছি। হাজিরাটা সবাই দিয়ে নিবেন আশা করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার আমরা যখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল দিচ্ছি স্যার, ওখানে বাই ডিফল্ট আমাদের একটা ইমেল অ্যাড্রেস ছিল যে admin@, আমার যে হোস্টেল নেম আর কি স্যার, ডোমেইন নেমটা এরকম ছিল। জি, ওই ইমেল অ্যাড্রেসটা আমি ক্রিয়েট করে নিই স্যার, ওটা তাহলে কিভাবে ব্যবহার করবো আমি ওই ইমেল অ্যাড্রেসটা? ওটা যে আপনি ব্যবহার করতে পারেন, ওটা অ্যাড করে দিয়ে আগে ক্রিয়েট করে নেন। ও আচ্ছা আচ্ছা। না আমি যে গ্রাফ হেডার তৈরি করতে গিয়ে দেখলাম যে ওই ইমেল অ্যাড্রেসটা আমার লাগতেছে স্যার, প্রোফাইলে যে এটা চেঞ্জ করতে গেলে। হ্যাঁ, আপনি ওই ইমেল অ্যাড্রেস সেজন্য তৈরি করে নেন এখন। অ্যাডমিন এট আপনার ডোমেইন নেম সহ যেটা সেটা ক্রিয়েট নেবেন, সমস্যা সমস্যা নেই। ওকে, এই ঠিক দেখেন আছে। এটা হচ্ছে যে ফিচার গ্রিড, পাঁচটা আছে। এই যে যে অপশনটা নিয়ে কথা বলছি, গ্রিড ফিচার পোস্ট, এনাবল করে দিলে অটোমেটিকলি স্লাইড এবং কোন ক্যাটাগরি, যে ক্যাটাগরি সিলেক্ট করে দিব আমরা এখান থেকে, সেই ক্যাটাগরির পাঁচটা পোস্ট, পাঁচটা 10টা 15 এরকম অটোমেটিকলি হবে। সেটা হচ্ছে যে গ্রিড ফিচার পোস্ট, সেটা হচ্ছে যে এই অংশটা 1 2 3 4 5 ফিচার পোস্ট। নেক্সট আসেন, তার নিচে গিয়ে আসে স্লাইডার। এরপর একটা স্লাইডার হবে। স্লাইডারটা কিরকম হবে, এর ভিতরে স্লাইডার আছে, আমরা যদি দেখি যে হ্যাঁ একটা স্লাইডার আছে এখানে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে। এখন এই স্লাইডারটা ফ্লেক্সি স্লাইড হবে না ইলাস্টিক স্লাইড শো হবে, এটা আপনি এখান থেকে দেখবেন। অ্যানিমেশনটা কি হবে, ফেড হবে না স্লাইড ভার্টিক্যাল হবে না স্লাইড হরিজন্টাল হবে, এই অপশনগুলো আপনি এখানে দেখবেন। যেমন আমরা এই সাইডে যদি দেখি, এখানে কি করা আছে, এখানে ব্লক সেটিংস এ রিভিউ অফ করে দেওয়া আছে, অথার মেটাটা অফ করে দেওয়া আছে, ডেট মেটাটা এনাবল করা আছে, ক্যাটাগরি এনাবল করা আছে, কমেন্ট অফ করা আছে, ভিউ মেটা এনাবল করা আছে। তাহলে দেখেন আপনি যে কোনো একটা ইয়েতে যে এটা এনাবল করা আছে, ক্যাটাগরি অফ এনাবল করা আছে, ডেট এন্ড টাইম এনাবল করা আছে, এই অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কমেন্ট অফ করা আছে, গিট ফিচারটা এনাবল করা আছে, এবং যেটা আমরা দেখলাম, এবং সেটা ফিচার সংবাদ, এখানে এই ভদ্রলোক এখানে ফিচার যে সেটা শুধুমাত্র এখানে রেখেছে, মানে যেটা হেডলাইনে রাখবেন। ওকে, নেন রেখেছেন। স্লাইডার সেটিংস, স্লাইডারটা এনাবল করা আছে, যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্লাইডার এনাবল আছে, স্লাইডারটা এনাবল আছে। তারপর সেই স্লাইডারটা, স্লাইডটা কি হরিজন্টালি হবে না স্লাইড ভার্টিক্যালি হবে না ফেড হবে, সেই অপশনটা দেখবেন। স্লাইড শো স্পিড কি অবস্থা হবে, অ্যানিমেশন স্পিড কি হবে, তারপর স্লাইড শোর ক্যাপশন দেখা যাবে কিনা, ক্যাপশন হলে সেই ক্যাপশনের কত লেন্থ, 100 লেন্থ পর্যন্ত দেখা যাবে। যেমন এখানে দেখেন যে স্লাইড শো হচ্ছে, সেই স্লাইডের কত লেন্থ পর্যন্ত এই ক্যাপশনটা দেখা যাচ্ছে, 100, সেই অংশটা এখানে শো করছে। তারপর স্যার স্লাইডারে বলুন।
স্যার আমার একটা সমস্যা হয়েছে। সমস্যা হলো কি, আমার মোবাইল এখন আমি মোবাইল থেকে মানে আপনাদের লেকচার শুনছি, তো আমার ল্যাপটপ রেকর্ড করিনি। আচ্ছা, তাহলে আমরা এবার আসেন স্লাইডার পজিশন। আপনার এই স্লাইডারটা কোথায় থাকবে? আপনি যে স্লাইডারটা করেছেন সেই স্লাইডারটা কোথায় থাকবে? স্লাইডারের পজিশনটা দেখেন, আমরা টের পাচ্ছি যে উপরে একটা, উপরের পোর্শনটা হেডার পোর্শন একটা পার্ট করেছে, নিচে বডি পোর্শনে আছে, এবং ডান সাইডে দেখা যাচ্ছে সাইড বার রেখেছে। স্লাইডারটা তাহলে সাইড বারটা থাকছে। আর এইখানে যদি ক্লিক করা হয়, স্লাইডারটা পুরা ফুল লেন্থ যে ফ্রেম আছে সেই ফ্রেম ফুলটা হচ্ছে। স্লাইডারের নিচের পার্টটা হচ্ছে যে আপনার রাইট সাইড হচ্ছে যে ও সাইড বার রাখছে। তাহলে এখানে কি করেছে, এখানে শুধুমাত্র এটাই সাইড বারটা রেখেছে। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, সাইড বার এখানে রেখেছে এবং সে তার স্লাইডার এখানে সে এই অপশনটা রাখছে। ও সরি, একটু ফোন এসেছে। ওকে, তো আমাদের এখানে কথা ছিল যে আমাদের এটা স্লাইডারটা কোন পজিশনে থাকবে। ওকে, আমাদের স্লাইডার এই পজিশনে থাকবে। নাম্বার অফ স্লাইড শো, পোস্ট শো, কতগুলো শো হবে? 10টা শো করবো, 10টার বেশি শো করবো না, সেটা আমরা এখানে করছি। এবং কোন ক্যাটাগরি, একটা ক্যাটাগরি ট্যাগ অথবা সিলেক্টিভ পোস্ট অথবা সিলেক্টিভ পেজ অথবা কাস্টম স্লাইডার, সেটা আমরা করতে পারবো। কোন কোন ক্যাটাগরি, যেমন ইনি ক্যাটাগরি করেছেন এবং এখানে ক্যাটাগরির মধ্যে উনি ভাগ করে দিয়েছেন যে ওই ক্যাটাগরির পোস্টগুলো এখানে দেখা যাবে সেটা। তো আমরা স্লাইডার, আমাদের এর আগে আমাকে একজনকে যিনি বলেছিলেন যে এই পোস্ট থেকে কোনো স্লাইডার থাকবে না, ডাউনলোড করতে পাচ্ছি না কাউসার মাহমুদ। সমস্যা সম্ভবত প্রবলেমটা বোধহয় জাতীয় সমস্যার দিকে যাচ্ছে, অনেকেই করতে পারছে না। ঠিক আছে, এটা দেখিয়ে দেওয়া হবে। দরকার হলে নামাজের বিরতির আগে দেখানোর চেষ্টা করা হবে। আমাকে একটু মনে করে দেবেন কেউ নামাজের একটু আগে। ওকে, নাম্বার অফ পোস্ট শো, তাহলে এটা আমরা এখানে দেখলাম। এবার আসেন যে রিভিউ অপশন, যদি রিভিউটা এনাবল করে থাকি তাহলে কি হবে, রিভিউ অপশনটা কিভাবে থাকবে, কোন অপশনে থাকবে, কিভাবে এটা নিবে, সেই অপশনগুলো এখানে আমরা ওকে। আচ্ছা, এর সাথে এখন আসেন এই অপশনটা গেল, রিভিউতে গেল, এটা নিয়ে আমাদের তারপর স্লাইডার পজিশন করে থাকবে ডিফল্ট অপশন, সেটা থাকুক, ভিতরে সেটিংস থেকে আমরা করেছি। আমাদের দরকার হচ্ছে এই পেজ বিল্ডার গুলো নিয়ে একটু কথা বলা। এইটার কথা বলা আমরা জন্য আমরা এখানে আসতেছি। এখানে এসে দেখেন, আমি চাচ্ছি যে একটা ক্যাটাগরি ব্লক লেআউট 1 নিব। তাহলে আমি ক্লিক করব, এই দেখেন লেআউট 1 চলে আসলো। এখন আমি এই লেআউটের মধ্যে কোন ক্যাটাগরিটা নিব, সেই যে ক্যাটাগরি নিব সেই ক্যাটাগরিকে আমি এখানে সিলেক্ট করব। কয়টা পোস্ট নিব সেটা এখানে র্যান্ডমলি পোস্ট নিব না লেটেস্ট পোস্ট নিব, অবশ্যই লেটেস্ট পোস্ট নিব। কয়টা নিব, 5টা নিব কি 4টা নিব? তো এখানে দেখেন যে এটা একটা থাকবে আর বাকি 4টা এরকম থাকবে, 5টা নিব। ওকে, ঠিক আছে, তা কিছু করে আমরা কি করব, আপডেট করব। তাহলে আপডেট করলে কি হবে আমরা একটু দেখি। আমরা ওই ক্যাটাগরি যদি পোস্ট থাকে তাহলে তো শো হবে, ভিজিবল হবে, আর যদি না হয় তাহলে শো হবে না। এই যে শুধু খালি স্পোর্টস এসেছে কিন্তু কোনো পোস্ট নাই। আবার আমরা চাচ্ছি যে আমরা আরেকটা ক্যাটাগরি ব্লক করব, এই যে নিচে আরেকটা ব্লক চলে আসলো। যে ব্লক ক্যাটাগরি করবেন সেই অনুপাতে নেবেন, নিয়ে একটা হয়ে গেল। আমরা চাচ্ছি এখানে দুইটা ক্যাটাগরি ব্লক পাশাপাশি দুটো নিব, তাহলে এরকম একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো, দিয়ে যোগ করে এখন যদি আপডেট দিয়ে দিই তাহলে কি হবে দেখেন। মানে হোম পেজ ডিজাইনটা এভাবে আপনাকে করতে হবে। এর ডিফল্ট যে বিল্ডার, সেই বিল্ডার দিয়ে আপনি যখন কাজ করবেন দেখেন, এই যে এটা একটা সিম্পল একটা গেল, এটা একটা ক্যাটাগরি, দুইটা পাশাপাশি ব্লক এখানে চলে এসেছে। এখানে সাইড বারে আসছে না কারণ আমরা এখানে কোনো উপরে অপশনগুলো করি নাই। যেমন আমরা এখানে ফিচার গেট দিতে পারি, অটোমেটিকলি দিতে পারি, এখানে এনাবল স্লাইডার দিতে পারি। এখন আমরা যদি দিই, যদিও কোনো পোস্ট আমাদের নাই, এই জন্য পোস্ট থাকতে হয়। আপনি পোস্ট নিয়ে যদি কাজ করেন তাহলে খুব মজার হবে। এই যে পোস্ট নাই কিন্তু এখন আমাদের এই যে অপশনটা দেখাচ্ছে, যেহেতু একই পোস্ট ধরেছে। আমরা স্লাইডারের অপশনটা দেখিয়েছি এরকম, তো ফাইন, ব্যাস। যত সুন্দর যত পোস্ট করবেন তত আসবে। যেমন এখানে এনে করেছে, যেমন এখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক নামে একটা ক্যাটাগরি ব্লক করেছে, তারপর বগুড়া সংবাদ নামে, বগুড়া সদর নামে উনি একটা ক্যাটাগরি ব্লক করেছেন, সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছেন কয়টা পোস্ট শো হবে। আবার এখানে এইচটিএমএল কোডও আছে, এইচটিএমএল কোডটাতে এখানে উনি ইউটিউবের লিংকটা শেয়ার করা আছে, ইউটিউবের দেওয়ার পর এখানে ইউটিউব বেরিয়ে আসতেছে। এখানে জাতীয় অপশনে সিঙ্গেল পার্ট দেওয়া আছে, এখানে তার পাশে আরেকটা ডান সাইডে আন্তর্জাতিক একটা সিঙ্গেল পার্ট দেওয়া আছে, তার পাশাপাশি তাহলে আন্তর্জাতিক এবং জাতীয় দুজন পাশাপাশি থাকবে। এখানে সারা দেশ একটা ব্লক ক্যাটাগরি দেওয়া আছে, স্ক্রলিং ব্লক দেওয়া আছে, আন্তর্জাতিক মানে স্ক্রল করবে। টাইটেল বিনোদন আর ক্যাটাগরি আন্তর্জাতিক, এটা কি হলো, উল্টোপাল্টা হয়ে গেছে টাইটেলটা,
ঠিক করে দিতে হবে পরের সময়। ওকে, তারপর সাহিত্য সংস্কৃতি দেওয়া আছে, তারপর এখানে খেলাধুলা এবং দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আপনি যদি কাজ করেন তাহলে এটার হোম পেজটা আপনার তৈরি হবে। হ্যাঁ, হোম পেজ তৈরি করতে লাগলে আপনাকে আসলে আগে পোস্ট থাকতে হবে। এখানে যদি আপনি পোস্ট সেকশনে রেডি না করেন, মানে আপনি ডিজাইন নিয়ে কাজ করবেন বাট আপনি কোনো পোস্ট দিচ্ছেন না, তাহলে হবে না। মানে পোস্টে আপনার পোস্ট থাকতে হবে, তারপর মেনু থাকতে হবে, তারপর আপনি থিম নিয়ে কাজ করেন। তো দুটো ক্যাটাগরি পাশাপাশি কিভাবে করবো সেটা আর একবার যদি বলতেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। ধরেন আমাদের এখানে এই যে এখানে একটা ক্যাটাগরি, এখানে একটা ক্যাটাগরি থাকবে, দুইটা পোস্ট এখানে। ধরেন ইনফরমেশন নামে এখানে স্পোর্টস ইনফরমেশন, এখানে ক্রিকেট ক্রিকেট আছে, তাই না? এটা কি করে করেছি, আমরা এডিট পোস্টে যাই, আমরা এটাকে ডিলিট করে দিই, যেহেতু এটা বলছেন যে আবার দেখাতে হবে। আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখানে পাশাপাশি কি যাচ্ছেন, দুইটা পাশাপাশি চাচ্ছেন, দুইটা পাশাপাশি চাচ্ছেন। ওকে, যিনি বলছিলেন যে আমি এখানে পাশাপাশি দুটা ক্যাটাগরিকে কি করে রাখবো, যেমন এই ক্যাটাগরিতে দেখেন, আপনি দেখে বুঝতেছেন কি এখানে সবগুলো ফুল আছে, সবগুলো জায়গা ফুল করে নিয়েছে, কিন্তু এই ভদ্রলোক এই লেআউট থ্রিটা এখানে অর্ধেক হয়ে আছে। তার মানে এইটাকে যদি ডবল ক্লিক করা যায় তাহলে এটা নিলে একটা হবে, ধরেন এটা একটা ক্রিকেট নামে একটা, ধরেন এটা রাজশাহী। আর আবার যদি ক্লিক করা যায় পরের যেটা হবে সেটা ধরেন ক্রিকেট। আমরা এখানে আপডেট করে দিলাম। ভিজিট সাইট, রাজশাহী এবং ক্রিকেট, পাশাপাশি দুইটা ক্যাটাগরি হয়ে গেল। তাহলে এইটা কিন্তু সম্ভব। এইটা যদি এমন হয় কোনো একটা প্রতিষ্ঠানে যদি হয়, সেই প্রতিষ্ঠানের যে ধরেন যে আপনি আড়ং এর কোনো একটা আড়ং দ্রুত মিল গিটার আপনি কোনো ওয়েবসাইট করতেছেন, তো ওদের একটা ধরেন যে কোনো সেকশন থাকলো, সেই সেকশন আপনি বিপণন পণ্য দেখানোর জন্য, প্রদর্শনের জন্য সেটা দিলেন। আবার আরেক সাইডে আছে যেটা সেলস এর জন্য একটা ক্যাটাগরি বললাম, এইরকম ক্যাটাগরি। কিংবা রাজশাহী বিভাগের তথ্য তারা দিচ্ছে, এখানে খুলনা বিভাগের তথ্য দিচ্ছে, এরকম পাশাপাশি 8টা বিভাগে আপনি নিচে ক্যাটাগরি করলো, যে এখানে যে কোনো আপডেট আসবে সেটা তখন তারা দেখতে হবে। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট পার্টে করা সম্ভব। আশা করি যিনি প্রশ্ন করেছেন মহিমিনুল ইসলাম, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের তাহলে শর্ত কি, এই থিম নিয়ে, সাইফা থিম নিয়ে যদি আমরা কাজ করতে চাই, প্রথম কথা আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, দ্বিতীয় কথা আপনাকে পোস্ট করতে হবে, তারপর আপনাকে মেনু তৈরি করতে হবে, মেনু তৈরি করার পর তারপর আপনাকে থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার পর থিমটাকে এখন কাস্টমাইজ করতে হবে। থিম কাস্টমাইজের প্রথম শর্ত, আমরা প্রথমে যে কোনো থিম যখনই পাবো তখনই আমি এই ডকুমেন্টেশনটা পড়ে নিব। যত বড় থিম হোক আর যেটাই হোক, আমি এই ডকুমেন্টেশন পড়বো। আমার নিজের জন্য পড়বো, একদিনে পড়বো, 2 দিনে পড়বো, 3 দিনে পড়বো, পড়বো। পড়ে আমি আস্তে দেখবো, ভিডিও দেখবো, আগাবো, ভিডিও দেখবো, আগাবো। আচ্ছা, তারপরে যদি এত সময় আমার না হয় তাহলে আমাকে সময় হতে হবে, প্রথম অবস্থায় প্রাথমিক কাজ করার জন্য আমার এই সময় হতে হবে, তাছাড়া বুদ্ধি নাই। তারপর থিম সেটিংস যেতে হবে। থিম সেটিংস যে আপনাকে প্রত্যেকটা বাই পার্ট আপনাকে এটা বোঝার চেষ্টা করতে হবে। তো এটা বুঝতে গেলে তো একটু মুসিবত, তাহলে আমাদের একটু থিমটা একটু ডকুমেন্টেশন পড়া উচিত। ডকুমেন্টেশনটা পড়লে আমাদের জন্য অনেক ভালো। ডকুমেন্টেশন পড়েও আর এই থিম গুলো কাজ করবো, সেটিংস গুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এটা গেলো বাইরের, ভিতরের যে থিমের যে অংশ সেটা। তারপর আমাদের কি কাজ, হোম পেজ তৈরি করা। হোম পেজ তৈরি করা, একটা হোম পেজ তৈরি করবেন, হোম পেজ তৈরি করে একটা পেজ তৈরি করবেন। যেমন আমরা এখানে অল পেজে একটা পেজ তৈরি করেছি, সেই পেজের নামটা দিয়েছি, এইটার জন্য ধরেন নিউ দিয়েছি। নিউ দিয়ে আমি করেছি কি, সেটিংসে গিয়েছি, সেটিংস থেকে রিডিং এ গিয়েছি, সেটিংস থেকে রিডিং এ যেয়ে আমি এই যে নিউ নামে আমি একটা এই লেটেস্ট হোম পেজ ডিসপ্লে যেটা, সেটা নিউ কে আমি ডিসপ্লে করছি, করে সেভ সেটিংস করে দিয়েছি। এখন যাওয়ার পর আমি আবার চলে গিয়েছি আমার নিউতে। নিউতে যাওয়ার পর এটাকে এডিট করেছি। এডিট করে এটা এডিট অপশনে আমার কি করতে হবে, পেজ বিল্ডার নিয়ে, আমার পেজ এরকম পেজ বিল্ডার ছাড়া ছিল, আমি পেজ বিল্ডারে চলে গেলাম। পেজ বিল্ডার যে আমার প্রত্যেকটা হোম পেজ আমি এখন ঠিক করছি। তাহলে ছোট ছোট পার্ট ভাবে কিন্তু আমরা আগালাম, কিন্তু একটা সিঙ্ক্রোনাইজ ভাবে আগাবেন। মানে দুষ্টুমি করতে গেলেও যেমন একটা মানে সিঙ্ক্রোনাইজ লাগে, একদিন যদি ফট করে কারো মাথার উপর ওঠে তাহলে মুসিবত। দুষ্টুমি আস্তে আস্তে দুষ্টুমি করেন, অনেক ভালো লাগবে, সেরকম কাজও আস্তে আস্তে করা উচিত। এরপর যে পার্টটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে উইডগেট। এই ডানে বামে কি অবস্থা, এই জিনিসগুলো মনে করেন যে এই রাইট উইডগেট, তারপর ফুটারে ফার্স্ট উইডগেট, সেকেন্ড উইডগেট, এই যেমন ফুটারে যেমন ফার্স্ট উইডগেট আছে, সেকেন্ড উইডগেট আছে, এইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং এগুলো কাজ করার বুদ্ধি হচ্ছে যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ।
যেমন এই আর্কাইভকে আপনি ইচ্ছে করলে এখানে নিয়ে যেতে পারেন। এখানে টেক্সট আছে, টেক্সটকে আপনি এর মুখে টানা হাঁচড়া করে নিয়ে যেতে পারেন। এখানে ইমেজ আছে, ইমেজকে আপনি থার্ড উইডগেটের উপরে নিয়ে যেতে পারেন। সেটা কোন ইমেজ হবে, অ্যাড ইমেজ দিলেন, অ্যাড ইমেজ দিয়ে এখান থেকে এই শেপের অ্যাড টু উইডগেট দিয়ে দিলাম, এই সবের ছবিটা দিলাম, সেভ দিয়ে দিলাম। এটা কোনো একটা ডেমোর হয়তো চলে এসেছে। আমরা ভিজিট সাইট থেকে ভিজিট সাইটে গেলাম, ফুটারে যাচ্ছি, এই দেখেন টেক্সটের উপরে টেক্সট নামে যেটা ইয়ে ছিল সেখানে এই ইমেজটা ছিল টেক্সটে, আর তার আগে যে এই ইমেজটা চলে গেছে। তাহলে এগুলো করা সম্ভব তো। তারপর আর্কাইভে দিয়েছিলাম এটা, আর ক্যাটাগরি দিয়েছিল এটা। এখন এটা আবার মিলাতে হবে, একটু ফুটারটা মিলালে একটু ভালো লাগবে। তাছাড়া মনে করেন যে এখানে দেখেন, এখানে ডান সাইডে দেখা যাচ্ছে যে অনেকখানি বেশি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা উইডগেটে চলে যাই, এই টেক্সটটাকে আমরা মাঝে নিয়ে যাই, কারণ এই টেক্সটের ভিতরে এই কোডিংটা ছিল এইটা। তো এটা ধরেন আমরা প্রথমে নিয়ে গেলাম, একে এই দুটোর সাথে নিয়ে গেলাম, দেখি তো কিরকম হয়। তাহলে স্যার আমরা জি, টেক্সট এখানে আসলো, এটা এখানে আসলো, মাঝখানে এটা আসলো। আমি ইনস্টল করেছি কিন্তু আপনারটার মতো লেআউট বা কার্যক্রম কোনো কিছু মিল পাচ্ছি না। আচ্ছা, মিল পাচ্ছে না। আপনি কি আমাকে আমাদের একটু স্ক্রিন শেয়ার করতে পারেন? জি জি শিওর। আমি একটু মেবি পোস্ট আসেনি ওই জন্য। পারমিশন আমি ইয়ে দিয়েছি, দেখেন এটা আমাদের ভালো যে আপনারা যদি এই একটু আচ্ছা বলেন তো কি সমস্যা, কে বলবেন? স্যার আমি বলবো। না বলবেন না, আপনি বলবে যে একই লোক খালি সারাক্ষণ কথা বলে, আর সবাই বলে যে আমরা কথা, আমরা কি ভর্তি হইনি। জি আচ্ছা স্যার বলেন, কে বলবেন? আমি বলবো। আরেকজন কে বলবো দেখি আগে, কে? ক্লাসিক এডিটর ক্লাসিক লাগবে। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার শুনতে পাই নাই। এই তো কি প্রশ্ন আউট হয়ে গেছে কিন্তু আপনি শুনতে পান নাই। ক্লাসিক এডিটর ক্লাসিক এডিটর প্লাগইনস আপনি যেটা নিয়েছেন ঠিক আছে, আপনি প্লাগইনসে যান, অ্যাড নিউ। হ্যাঁ, এই যেটা আমার ভালো লাগছে যে আপনারা নিজেরা যত প্রবলেম সলভ করতে পারবেন, এইটা আপনাদেরকে কাজে আগাবে। অ্যাক্টিভেট, এইবার আসেন দেখি, নিউ থেকে যান, সরি নিউ, এইবার এসেছে। জি এই যে স্যার মজাটা, আপনার হ্যাঁ বলেন। পেজের যে লেআউট গুলো আপনার অনেকগুলো আসছিল। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে যে পেজ বিল্ডার। আগে আগে ইয়ে করেন, ওই যে দেখেন পেজ বিল্ডার আছে তো, ওই যে পেজ বিল্ডার। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি। স্যার আমার অন্য এডিটর ছিল ক্লাসিক্যাল না আরেকটা জানি কি, ওইটা ডিলিট করছি কিন্তু এটা। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে। এই যে এই জিনিসটার মাধ্যমে আমরা কি হলো, একজন আমাদেরকে শেয়ার করলেন উনি প্রবলেম করেছেন মানে কি থেমে যাওয়া না, প্রবলেম করেছেন মানে আচ্ছা লিয়াকত সাহেব ওই জন্য কি হাত তুলেছিলেন? জি স্যার। আচ্ছা অনেক সাহা হাত তুলেছেন, হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা উনিও করছেন। তাহলে এই যে ব্যাপারটা যে একজন প্রবলেমে পড়েছেন মানে ওর থেমে যাওয়া না, প্রবলেমে পড়েছেন মানে সামনে এগিয়ে যাওয়া। উনি আর প্রবলেমে পড়বেন না, এবং উনি অন্য কাউকে প্রবলেমে পড়লে এখন এর মাধ্যমে উনি আর অন্যজনকে সহযোগিতা করবেন। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা আপনারা ব্রেকে যাওয়ার আগে আমরা একটু ইয়ে নিয়ে কথা বলি, আপনাদের প্রবলেম কি হয়েছে? এই ইয়ে হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। একটু ক্লাসরুম আমাদের ইয়ের দরকার নেই, রেকর্ডের দরকার নেই। আচ্ছা কি করে ডাউনলোড করব থিমটা? তাহলে থিমে গেলাম, যাওয়ার পর এখানে কোথাও দেখা যাচ্ছে যে ডাউনলোড অপশন নাই। আমরা এখান থেকে করব কি, ওপেন ইন নিউ উইন্ডো। ওপেন ইন নিউ উইন্ডো, নিউ উইন্ডো আসলো। এইবার আসেন এই যে ডাউনলোড, এইবার আসেন ডাউনলোড, তখন আপনি ডাউনলোড। জি বলুন। এখানে ওই অনেক সময় যদি গুগল অ্যাকাউন্ট লগইন না থাকে তাহলেও আসতে এই পেজটায় প্রবলেম হয়, এই জন্য আগে থেকে গুগল অ্যাকাউন্ট লগইন থাকা ভালো ব্রাউজারে। না এখানে কথা আছে, আমি যখন ক্লাসরুমে যাচ্ছি তার মানে আমি লগ ইন করেই আছি। আমি এটা ধরে নিব, আমি ধরে নিব যে এই যে দেখেন আমার অপশনটা চলে আসলো। তাহলে আশা করি যে এই প্রবলেমটা অনেকের হবে না। হ্যাঁ ওকে, আজান দিচ্ছে, আমরা সালাতের বিরতি, ওই অপশনটা অফ করে দিয়েছি। আচ্ছা আরেকজন ফোন কথা বলছিলেন, তার মধ্যে আরেকজন বলুন যে প্রশ্ন করেছিলেন।
জি জি, আমি বলতে চাইছিলাম আসলে আমার একটা বিষয় একটু আমার কনসেপ্ট আর কি ক্লিয়ার করে নেওয়ার জন্য, ল্যান্ডিং পেজ এবং হোম পেজ। আসলে আমার যেটা আগের থেকে ধারণা ছিল যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল হিট করলে যেই পেজটা আর কি আমরা দেখতে পাবো ওইটা ল্যান্ডিং পেজ, আবার অনেকে ওটাকে হোম পেজ বলে। আসলে কি আমার কনসেপ্টটা ঠিক আছে না? যেটা আচ্ছা, একটু একটু ইয়ে আছে, ঠিক আছে, ভালো, এটাও ভালো জিনিস আপনি যেটা বলছেন সেটা ভালো। আমি একটু পার্থক্য করি আপনার সাথে। এই মুহূর্তে এই ওয়েবসাইটের এটা হচ্ছে আপনার হোম পেজ। হ্যাঁ, হোমে যেটা আপনার সরাসরি ইউআরএল যেটা হিট করছে এটা হচ্ছে একটা হোম পেজ। হোম পেজে অনেক কিছু সাজিয়েছে। আসলে ল্যান্ডিং পেজের ইয়েটা কি, ল্যান্ডিং পেজের সংজ্ঞাটা কি, ল্যান্ডিং পেজ কি হয়, ল্যান্ডিং পেজ মানেটা কি? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যে আপনি সেখানে এই পেজের শুরুতে আপনার বর্ণনা থাকবে, তারপর তার সাথে হচ্ছে যে সেটার সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, ছবি থাকবে, রিভিউ থাকবে। লাস্টে আপনার মনে হবে যে এই যে এতক্ষণ ধরে এই প্রোডাক্টটা আমি দেখলাম, এই এটা দেখলাম, এটাই আমার না হলে হবেই না, এই জিনিসটা আমার দরকার। তাহলে এটা কই পাবো? দেন লাস্টে থাকবে অ্যাকশন, কল টু অ্যাকশন থাকবে যে আমার অ্যাকশনে চলে যাওয়ার জন্য কি কি করা লাগবে সেটা আমি এখানে করতে পারবো, সেই অপশনটা ওখানে থাকে। সো এইখানে ল্যান্ডিং পেজটা হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল পেজই ল্যান্ডিং পেজ হতে পারে, যে কোনো। আচ্ছা, একজন বলছেন যে প্রশ্ন খুঁজে পাচ্ছে না। প্রশ্ন কেন খোঁজা লাগবে বলেন তো? প্রশ্ন তো পরীক্ষা হবে 6টা 45-এ, তো এখন প্রশ্ন কোথায় পাওয়া যাবে? আর সেলিম সরকার বলছেন পিছনের দিকে আলোচনা করা যাবে কি? যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অবশ্যই কোন ধরনের পিছনের দিকে সেটা একটু বলেন। যদি ওই ধরনের প্রশ্ন আলোচনা না করে থাকি তাহলে কিছু কথা বলা যেতে পারে। স্যার আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসের কথা বলতেছিলাম স্যার, ওখানে আমার কিছু সমস্যা আছে স্যার। বলুন দেখি কি কি সমস্যা, সেটা আগে শুনি, তারপর আমরা স্যার বলুন। ক্লাসে আপনি স্যার বললেন যে ডোমেইনে, একটা ডোমেইনে স্যার দুই তিনটা বা কিছু, সরি একটা হোস্টিং এ স্যার কিছু ডোমেইন অ্যাড করা যাবে। তো ওই আলাদা আলাদা ডোমেইনের জন্য কি আলাদা আলাদা ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে স্যার? জি, যখন অ্যাডোন্স ডোমেইন একটা কন্ট্রোল প্যানেলে দেখতে হবে একটা অ্যাডোন্স ডোমেইন কয়টা থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা আগে দেখবেন। আপনার সেটিংস স্যার থেকে, কন্ট্রোল প্যানেল থেকে, আমি বলছি শেষ করে আগে, আপনি অ্যাড করলেন। যখন জি আপনি স্যার। একটা ইয়েতে, এই আমি আপনি যে রুমে আছি, সেই ধরনের আমরা দুজনে এক রুমে আছি, আমরা এক রুমে থাকবো, একটা বেডে থাকবো, তাহলে একটা বেডে আপনি থাকতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যদি বলা হয় যে আরেকটা বেড লাগবে, আরেকটা বিছানা লাগবে, সক্রিয়তা লাগবে, তাহলে এখানে আলাদা আরেকটা বেড বসাতে হবে। সো আরেকটা ডোমেইন যখন আসবে, সেই ডোমেইন, যেমন এখানে সাব ডোমেইন দেখা আছে, অ্যাডন্স ডোমেইন বলা আছে, এই অ্যাডন্স ডোমেইন যখন অ্যাড হবে, অ্যাড হওয়ার সাথে সাথে সেখানে কি হবে, কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। হ্যাঁ, এবং সাবডোমেইনের জন্য আলাদা আলাদা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এটা এই জন্য করবেন আপনি আপনার পোর্টফোলিওর জন্য, আপনার ওয়েবসাইটের জন্য। একটা হোস্টিং এ এখানে 5টা ডোমেইন অ্যাড করা যাবে, এই জায়গায়, এই জায়গাটাতে 5টা, আরো 5টা ডোমেইন অ্যাড করবে, কিন্তু অ্যাড করলে কোথায় হবে, যাবে কোথায়? এই 2 জিবির মধ্যে, এখানে যে স্পেস থাকবে সেই স্পেসের মধ্যেই ও সব চলে যাবে। এখান থেকেই খরচ হবে তার। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, ওকে। থ্যাংক ইউ স্যার। লিয়াকত সাহেব, লিয়াকত বিশ্বাস, উনি হ্যান্ড রেজ করেছেন। ওকে, তাহলে আমরা বোধহয় প্রশ্ন নেই, আমরা ইয়েতে চলে যাই, আমাদের প্রশ্নে চলে যাই। এই স্যার যে, আমার কিছু হ্যাঁ বলতে বলেন, চাচ্ছি। বলেন। মানে এটা গত 2-1 দিনের মধ্যে বলার কথা ছিল, যার কারণে জি, মনে ছিল না। হুম, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের মানে তার ওয়েবসাইট যে ডিজাইন করব, তার কাছ থেকে কোন কোন ইনফরমেশন গুলো আমরা নিব? আচ্ছা। প্রথম কথা যে, ভালো কথা, সুন্দর প্রশ্ন। এখন বলেন যে, যে যার কাজ করব, ধরেন আমরা আমাদের মধ্যে কেউ একজন ক্লায়েন্ট হন, কেউ একজন বায়ার হন, কেউ একজন ব্যবসায়ী হন। কি ব্যবসায়ী হবেন বলেন? আমি স্যার ব্যবসায়ী হবো স্যার। ব্যবসায়ী কি, আপনার কি ব্যবসা প্রতিষ্ঠান? স্যার আমি হচ্ছে ধরেন যে ই কমার্সে এর মাধ্যমে আমি হচ্ছে আপনার মনে করেন যে বিভিন্ন জিনিস, জামা কাপড় মানে, মাল্টি ভেন্ডর। হ্যাঁ সব আচ্ছা, মানে সব টাইপেরই থেকে স্যার। এখানে কথা আছে, ই কমার্স বলার সাথে সাথে না আমাদের মাথায় সব তথ্য চলে আসবে আপনার কি কি লাগবে। আমরা আর একটু বেসিকে জানতে চাচ্ছি। ই কমার্সটা সেকেন্ড ক্যাটাগরি, অ্যাডভান্স, মানে এটা বললেই বোঝা যায় যে কি অবস্থা। আমরা যেটা আমি একটার মধ্যে থাকলাম, শুধু ড্রেসের মধ্যেই থাকলাম। না না, ই কমার্স বললেই হবে, মানে ওর মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, এটা হচ্ছে না। জি, আমাদের লাগবে আর একটু বেসিক, যাতে মনে করেন যে তাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা সবাই নিয়ে যেন আলোচনা করতে, এরকম কেউ একজন ব্যবসায়ী হোক, কোনো ব্যবসায়ী যে ই কমার্স বাদে। ই কমার্স ফল- হলে, ই কমার্সের সলিউশন আমি পরে এসে বলছি, একটু পরে। আগে আমি একটা বেসিক আর একটু চাচ্ছি।
কোনো ব্যবসা নাই আমি কারো? গ্রাফিক ডিজাইনের একটা পোর্টফোলিও ওয়েবসাইট চাই। আচ্ছা, আপনি গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও চান। এখন আপনি খুঁজতেছেন একটা ওয়েব ডিজাইনার দিয়ে আপনি এই কাজটা করায় নিবেন। জি স্যার। ঠিক আছে, এখন আপনি আমার কাছে আসছেন, তো প্রথম কথা যে আমাকে আগে জিজ্ঞেস করতে হবে আপনি কি দরকার। তো বলছে আমি গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও নিব। ভালো কথা, আপনি গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও নেবেন। আপনি কি কি কাজ করেন, আপনার স্ট্রং পয়েন্ট কোনটা, আপনার সম্বন্ধে আমাকে 100 ওয়ার্ড, 200 ওয়ার্ড, 300 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল আমাকে দেন অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্বন্ধে, আপনি কি করেন না করেন সেটা নিয়ে। এটা হতে পারে পার্ট বাই পার্ট, ক্যাটাগরি ওয়াইজ, আর যেমন হতে পারে নাম, বাবার নাম, মার নাম, এরকম। তো আমি গ্রাফিক ডিজাইন করতে যে আমি আবার যদি আমি একজন বায়ার হই, আপনার কাছ থেকে ওই তথ্যগুলো আমি চাবো না। কোন দেশের আছেন এটা বড় যে শেষ, আমি আপনার কাছে চাবো আপনি ব্যাকগ্রাউন্ডটা কি, এডুকেশন লেভেলটা, আপনি লিসেনিং পাওয়ারটা আছে কিনা, আপনি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা আছে কিনা। জি, আমি মিউট করে দিই, তারপর সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, তারপর যিনি কথা বলবেন তিনি আবার করে নেবেন। এখন আমি দেখবো যে আপনাকে যে আমি কাজটা দিচ্ছি সেই কাজটা আপনি ঠিক মতো বুঝতেছেন কিনা, মানে আপনি মানে লিসেনিং পাওয়ার ঠিক আছে কিনা, স্পিকিং পাওয়ার ঠিক আছে কিনা, আর আপনার কাজের স্যাম্পলটা কি অবস্থা, আপনি কি কোন গ্রাফিক্সের কোন সেকশনটা আপনি ভালো করেন, আপনি ফটোশপ সেকশনটা ভালো পারেন না ইলাস্ট্রেটর সেকশনটা ভালো পারেন। এইটুকু যে আপনি 300 ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে আপনার বর্ণনা চলে আসবে, এবং আপনার কাজের স্যাম্পল গুলো কি, আমি যেহেতু ওয়েব পেজ ডিজাইনার আপনার কাছ থেকে বলবো যে আপনার কাজের স্যাম্পল ওয়ার্ক গুলো আমাদেরকে দেন। আপনি মার্কেট প্লেসে যদি কাজ করে থাকেন সেই মার্কেট প্লেসের লিঙ্ক গুলো আমাদেরকে দেন। এই ছোট ছোট তথ্যগুলো, তারপর আপনার সাথে কমিউনিকেশন যারা করবে তারা কিভাবে করবে, এটা কি কন্ট্যাক্টটা কিভাবে হবে, এটা কি মোবাইলে হবে নাকি মেইলে হবে নাকি আপনাকে মেসেঞ্জার হবে, জুম আইডিতে আপনাকে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, কি কি ইয়েতে আপনি অ্যাভেলেবল, সেই জিনিসগুলো আপনার কাছ থেকে আমি তথ্য নেব, নিয়ে আমি তারপর এটাকে সাজানোর চেষ্টা করব। আপনার ছবি থাকবে, আপনার কাজের স্যাম্পল থাকবে, অ্যাবাউট ইয়োরসেলফ থাকবে, আপনার স্ট্রং পয়েন্ট কোনটা, আপনার উইক পয়েন্ট কোনটা। উইক পয়েন্টও একটা বলা উচিত, তাহলে মানুষের মধ্যে একটা ট্রাস্টনেস আছে। সবসময় যদি বলে আমি সব পারি, যেমন আমি গ্রাফিক্স পারি না, তো এটা হচ্ছে আমার উইক পয়েন্ট। কিন্তু এই জিনিসটা আপনাকে সব বলে তারপর আপনি যদি কাজ করেন, দেন আমি এই জিনিসগুলো, তার তথ্যগুলো নেওয়া উচিত আমার মনে হয় একজন গ্রাফিক ডিজাইনের কাছে পোর্টফোলিও যিনি করতে চান। সেরকম একটা হ্যান্ড রেজ করেছেন নাইম হাসান, তারপর আমি আবার পড়ছি। হ্যান্ড রেজ স্যার, জি বলেন। যেহেতু একই ডোমেন আছে বাট আমার 5টা ডোমেন একই নামে, অথবা info.net.com, সবগুলো আমি একটা পেজের জন্যই মানে করতে চাই যে সবগুলা ক্লিক করলে একটা ইয়েতে যাবে, একটা ওয়েবসাইটে যাবে। সবগুলো কি, এটাকে ডোমেন রিডাইরেক্ট বলা হয়। ডোমেইনটা রিডাইরেক্ট বলা হয় যে আপনি যে ডোমেইন, ধরেন আপনি এই যে ডক্টর সৈকত, হ্যাঁ, এখানে যদি কেউ ক্লিক করে এইখান থেকে চলে যাবে COVID-911-এ। এই ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে তাহলে এটা COVID-911-এ চলে যাবে। এটাকে ডোমেইন রিডাইরেক্ট করা বলে। এই যে রিডাইরেক্ট, ডোমেইনটা রিডাইরেক্ট মানে এইখানে কোথায় আছে এই ডোমেইনটা, ডক্টর সৈকতে যখন কেউ ক্লিক করবে রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যাবে, রিডাইরেক্ট হয়ে COVID-911-এ চলে যাবে। অ্যাড হলে কেউ ডক্টর সৈকতে ক্লিক করে ডক্টর সৈকত আর ওপেন হবে না, ওপেন হবে হচ্ছে যে COVID-911। তো স্যার আপনার একইভাবে এটা তো মনে হয় সাবডোমেনের ক্ষেত্রেও করা যাবে, তাই না? সব করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে যে যারা বলছেন যে 4টা ডোমেইন আরো কিনে আপনি একটাতে পাঠান। আমি একটু আগের কথা চলে আসি, আগে যেটা নিয়ে কথা বলছেন, তাহলে আশা করি এখন এবার আসেন যে একজন ব্যবসায়ী, যিনি একজন ব্যবসায়ী, তার একটা ফার্মের কনস্ট্রাকশন ফার্ম, সেই ফার্মের ওয়েবসাইট করবেন, তার কাছ থেকে কি কি তথ্য নিতে পারি। কনস্ট্রাকশন ফার্মের ক্ষেত্রে তখন আমরা শুরুতে তাকে বলবো যে আপনি নাম চয়েস করেন, কি ধরনের নাম নেবেন, তাকে বুঝাতে হবে যে .com নিলে এইরকম নামটা এত বড় হবে না, যেমন শামসুজ্জোহা কবির কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ, সে এত বড় না হয়, একটু ছোট করেন, ছোট করে .com, সে তার সাথে অ্যাপ্রুভাল নেন যে হ্যাঁ এই ডোমেইন নেমটা হবে। তারপর তার কাছ থেকে নেন যে আপনার সার্ভিস কি কি, আপনার ইতিহাস কি, অ্যাবাউট হিস্ট্রি, আপনার টিমে কয়জন আছে, কনস্ট্রাকশন ফার্মে কতগুলো ইঞ্জিনিয়ার আছে, কিংবা আপনি এমপ্লয়ি কতজন আছে, সেই এমপ্লয়ি টিমের অপশনটা কি, যে সেখানে হতে পারে এমডি কে, তারপর তার নিচের পোর্শন কে, তার প্ল্যানিং ডিপার্টমেন্টে কে আছে, তারপর ইঞ্জিনিয়ার সেকশনে কে আছে, আপনাদের রিসেন্ট লাস্ট 5টা প্রজেক্টের ছবি হতে পারে, কোনো পুরস্কার পেয়েছেন কিনা, কোথাও কোনো আর্টিকেল আপনাদের সম্বন্ধে লেখা হয়েছে কিনা, এই জিনিসগুলা, মানে ছবি জিনিস আপনারা কাজ করছেন সেইগুলোর কাজ, কোনো টেস্টিমোনিয়াল আছে কিনা, কেউ যদি আপনার সম্বন্ধে কোনো ভালো কিছু বলে থাকে সেই টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট ওভারভিউ, এটা ভিডিও হতে পারে কিংবা টেক্সট হতে পারে,
এই জিনিসগুলো নিয়ে তারপর আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি, সব প্রথম যোগাযোগ কার সাথে করা হবে, তারপর পরের যোগাযোগ কাস্টমার কেয়ার সেকশন কি, এই ব্যাপার আপনাকে যদি কোটেশন দেওয়া হয় কোন মেইলে দেওয়া হবে, এবং অবশ্যই সেটা ওয়েব মেল হবে। এইভাবে মনে করেন যে আগানো যেতে পারে আমার মনে হয়। আর লাস্টে আসি ই কমার্স, যিনি বলেছেন ই কমার্সের জিনিসটা মাথায় একদম ক্লিয়ার হয়ে আসে যে ই কমার্সে তার সাথে সরাসরি প্রথম বলতে আপনি কয়টা ক্যাটাগরি থাকবে, কি কি ধরনের প্রোডাক্ট থাকবে বলেন। যেমন উনি বলছিলেন জামা কাপড় থাকতে পারে, জামা কাপড়ের মধ্যে এখন জামাটা কাদের জন্য, ছেলেদের জামা না মেয়েদের জামা, ছেলেদের জামা হলে কি সে জামার আবার ক্যাটাগরি যে ফুল শার্ট আর হচ্ছে হাফ শার্ট অথবা টি শার্ট, এই ধরনের জিনিসগুলো ক্যাজুয়াল আর ফর্মাল। আবার মেয়েদের হলে মেয়েদের অনেক জামা কাপড়ের নামে আলাদা আলাদা ক্যাটাগরি আছে, আপনারা হয়তো জানেন, আমি বেশি জানি না। এই হচ্ছে অবস্থা। তো ওই রকম প্রত্যেকটা আলাদা আলাদা আপনি কোন পোর্শন নিয়ে কাজ করবেন। যেমন আপনি ধরেন যে আমি ছেলেদের পোশাক নিয়ে কাজ করবো, কেউ যদি ই কমার্স সাইট করেন, এটা কিন্তু কয়টা পোশাক হতে পারে ছেলেদের, যারা আছেন তার একটু আমার সাথে শেয়ার করেন আসেন। শার্ট, প্যান্টস। আচ্ছা, যে বলবে একজন একটা বলেন, সবাইকে একটু বলার অধিকার দেন। একজন একটা বলেছেন শার্ট, ওকে নেক্সট। আর একজন টি শার্ট, টি শার্ট, ক্যাপ, পাঞ্জাবি, পাঞ্জাবি, আচ্ছা ওকে নেক্সট। এখানে বোধহয় মেল পার্টিসিপেন্টই ম্যাক্সিমাম, আর কোনো পোশাক বের হচ্ছে না। শার্টের মধ্যে জিন্স, ফতুয়া, হ্যাঁ জিন্স, হ্যাঁ ফতুয়া, ঠিক আছে। শার্টের মধ্যে কয়েকটা করা যায়, কোট, হাফ শার্ট, ফুল শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, এরকম দেখেন ভাগ হচ্ছে কিন্তু, তাই না? তারপরে যে জামা শার্ট পরে আবার সেলাই দেওয়া হয়, যেটা যেটা প্যান্টের ক্ষেত্রে কি স্কিন টাচ, যেটা মনে করেন প্যান্ট, যে ইয়েটা মনে দেখে মনে হচ্ছে যে প্যান্ট পরে তারপর সেলাই করেছে, এরকম এত চাপা। তো এই যে ব্যাপারগুলো এগুলো বলছেন, এটা কি নিশ, একটা ই কমার্সের একটা প্রোডাক্টের পোশাকের একটা নিশ। ছেলে তার সাব ইয়া হচ্ছে যে কি ফুল শার্ট, ফুল শার্টের মধ্যে আবার কি ফর্মাল শার্ট। দেখেন এই একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন, একটা নিশ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, ফর্মাল শার্ট। এখন এই হ্যাঁ যে পলো টি শার্ট একজন বললেন, ফর্মাল শার্টের মধ্যে এখন এই ফর্মাল শার্ট আবার এক কালার হতে পারে, এক কালারে হতে পারে, এক কালারই হয় ফর্মাল, বিভিন্ন কালার হতে পারে, সিঙ্গেল আকাশি, নীল, টিল এরকম টাইপের, অথবা যে কালার গুলো অফ হোয়াইট, এই জিনিসগুলো, এইটা নিয়ে আপনি কাজ করছেন, এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন, অসুবিধা নেই। তখন তার সাথে আপনি অনেক সুবিধা হবে। তখন একটা ল্যান্ডিং পেজ, যেমন একজন স্যার বলছিলেন যে ল্যান্ডিং পেজে, এখানে একটা ল্যান্ডিং পেজই যথেষ্ট, যে একটা ল্যান্ডিং পেজে কয়েকটা প্রোডাক্ট থাকলো। কারণ আপনি ছোট ব্যবসায়ী, আপনি হচ্ছে যে ফর্মাল শার্ট করবেন, আপনার তো 20-25টার দরকার নেই, 3টা 4টা 5টা যে এই ক্যাটাগরির এই শার্ট আছে। আপনি আগে প্রথমে বলেন যে ফর্মাল শার্ট কেন পরতে হয়, ফর্মাল শার্টের দরকারটা কি, তারপরে বলেন যে ফর্মাল শার্ট পরার নিয়মটা কি, ফর্মাল শার্ট কিভাবে আপনি চিনবেন, ফর্মাল শার্টে কোন ধরনের শার্ট হলে কাপড় হলে ভালো হয়। তারপর আসেন আপনি বলেন যে আসলে শার্টের এই যে এই দেখেন, এই যে ফর্মাল এতক্ষণ যে বললাম মিক্সচার ছাড়া এরকম শার্টের এগুলো বললাম, এটার সেলাইগুলো ভালো আছে, এই আছে, এইবার এই প্রোডাক্ট, এবার আপনি অ্যাকশন দেন, কল টু বাটন অ্যাকশন দেন, বেশ, এটা হচ্ছে সিম্পল ল্যান্ডিং পেজ। আর এটা যদি ই কমার্স সাইট হতো, তাহলে প্রত্যেকটা আলাদা ধরে ধরে আপনি মনে করেন যে একটা করে শার্ট, যেটা আমরা আজকের ডিল অথবা দারাজে দেখছি, শার্টের ওখানে ক্লিক করলে ছবিগুলো বড় হচ্ছে, তার এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ এরকম আসতেছে, তারপর সেখান থেকে অ্যাড টু কার্ট করে আমরা পেমেন্ট করে নিয়ে নিচ্ছি। এটা গেল একটা ক্যাটাগরি, ই কমার্সের জন্য বলছি সুবিধা হয়। তাছাড়া অ্যানালাইসিস করলে একটা ওয়েবসাইট যখন করতে যাবেন, অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, আপনি কাগজ কলম নিয়ে বসতে হবে সে কি চাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি কোনো একটা ওয়েবসাইট করতে চাই, অ্যানালাইসিস করতে হবে যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট করতে গেলে কি চাচ্ছে তারা। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রথম শর্ত কি, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রথমেই থাকে হচ্ছে ব্যানার, প্রতিষ্ঠানের লোগো থাকতে পারে, প্রতিষ্ঠানের নাম থাকতে পারে একটা ব্যানার, তারপর কি বলা আছে, তারপর কি বলে মেনু থাকবে। এটা আসলে আমরা ইমাজিন করি যে একটা মেনু থাকবে, মেনুতে কি কি থাকবে, মেনুতে ক্যাটাগরি থাকবে, কি ক্যাটাগরি থাকবে মেনু। শিক্ষা প্রতিষ্ঠান মানে কি, তার শিক্ষক যারা আছে তাদের, কর্মচারী কর্মকর্তা যারা তাদের একটা ক্যাটাগরি থাকলো, তারপর হচ্ছে তাদের হচ্ছে যে ইতিহাস থাকলো, যেখানে ইতিহাসটা পেজ হিসেবে থাকবে, অ্যাবাউট তাদের সম্পর্কে এটা পেজ হিসেবে থাকবে,
উঠে গেছে নাকি ভাই? তো এই যে ব্যাপারগুলো ছোট ছোট পার্ট গুলো নিয়ে তারপর একটা ডান সাইডে প্রতিষ্ঠান প্রধানের এবং বাঁ সাইডে হয়তো দেখা যাচ্ছে যে সভাপতির ছবি এবং বাণী থাকলো, মাঝখানে মিডিল পোর্শনে আপনার থাকবে যে এখানে নোটিশ গুলো থাকছে, গ্যালারি ছবিগুলো থাকছে, তারপর ফুটারে আপনি লিঙ্ক গুলো থাকলো যে কোন 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 হচ্ছে যে আপনার ক্লাসের কোন ক্লাস নোটিশ দেওয়া আছে আলাদা করে এরকম দিয়ে ফুটার দিয়ে এভাবে হোম পেজটা সাজানো উচিত। এইভাবে আপনাকে ইমাজিন করতে হবে, যত ইমাজিন করবেন তত আপনার হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন থিম করতে। এখন আপনি বলতে পারেন আমার থিম তো এটা মিলতেছে না, আমি যে কাজ করব সেই থিমের সাথে মিলতেছে না। আপনাকে আগে জানতে হবে যে কোন থিম কোথায় পাওয়া যায়। সে আমরা যদি আমাদের এই বাঙালি বার্তা যে থিমটা ছিল, যে থিমটা নিয়ে আমরা সাইফা দেখালাম, সাইফা থিমের মাধ্যমে একটা দেখিয়েছি, এই থিমটা নিয়েও যদি আপনি কাজ করেন অনেক কিছুই করা যাবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও করা যাবে, এটা নিউজ সাইটও করা যাবে, এটা ব্যক্তিগত সাইটও করা যাবে, কোনো সমস্যা নেই। এই একটা দিই, এটাকে শুধু আপনাকে গুছায় নিতে হবে, আপনি কার পর কি রাখবেন এবং কন্টেন্ট পোস্ট থাকতে হবে। হ্যাঁ, কন্টেন্ট পোস্ট না থাকলে এটা আপনি মনে করেন যে আগানো সম্ভব না, কন্টেন্ট না থাকলে কোনোভাবে এটা সম্ভব না। তারপর অ্যাডসেন্স কিংবা ওয়েবসাইট কি পোস্ট সেগুলো আলাদা। ওকে, বলেন আর কোনো প্রশ্ন আছে নাকি? আমরা আসলে আজকে বেশি করব না, আমরা পরীক্ষা নিয়ে ক্লাসটা শেষ করব বেশিগুলো। আসসালামু আলাইকুম স্যার। জি আচ্ছা, একটা প্রশ্ন করি না, একটু দাঁড়ান। একটু এক্সিস্টিং থিম ডিলিট করব কিভাবে? সাইফা থিম ইনস্টল করে দিয়েছি, এখন বাকি থিমগুলো ডিলিট করব কিভাবে? কোনো সমস্যা নেই, ধরবেন আর ডিলিট করবেন, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। যে প্রশ্নটা নেন না, প্রশ্নটা বলেন, আমি এনার সাথে এনার কাজটা করছি। আমার একটা কোয়ারি ছিল। জি বলুন। যে কোয়ারিটা হচ্ছে এরকম, আমি গভর্নমেন্ট কলেজে জব করি, তো মানে কয়েকদিন ধরে ভাবছি একটা ওয়েবসাইটের কথা, মানে এটা কি সম্ভব কিনা, মানে এডুকেশনাল ওয়েবসাইট হবে। সেখানে হচ্ছে আপনার ছেলেমেয়েরা মানে স্টাডি রুম টাইপের আর কি, ওখানে পড়াশোনা করবে, আমরা বই রাখবো আমাদের, মানে তারপরে আপনার কোশ্চেন থাকবে, সাজেশন থাকবে, তারপরে ওখানে জবের একটা আইটেম থাকবে, সেখানে তারা জব রিলেটেড পড়াশোনা করবে, মডেল টেস্ট দিবে, ভিডিও গ্যালারি থাকবে, ট্রেনিং থাকবে, বা এরকম নানান বিষয় ইনক্লুড থাকবে। এটা কি আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে ইন ফিউচারে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আপনার এই মুহূর্তে আপনাদের স্টুডেন্ট কতগুলো? সবগুলো স্টুডেন্টেরই তো অ্যাক্সেস থাকবে, তাই না? জি জি। আচ্ছা, একটু আমাকে শেয়ার করেন স্টুডেন্ট কতগুলো এই মুহূর্তে রানিং স্টুডেন্ট? না, আমাদের রানিং, আমরা চাচ্ছি যে রানিং মানে এই ওয়েবসাইটটা হবে হচ্ছে টোটাল। আমি রাষ্ট্রবিজ্ঞানের টিচার, তো রাষ্ট্রবিজ্ঞানের আমি মানে হিউজ অ্যামাউন্ট আমি ইনভলভ করতে চাই আমার ওয়েবসাইটে, আমার ডিপার্টমেন্টে না, নট অনলি আমার ডিপার্টমেন্ট বাট অলসো আমি আরো অনেক বড় বড় কলেজ আছে যার সাথে আমার সম্পৃক্ততা আছে, আমি সে জায়গার স্টুডেন্টদেরও আমি ইনভলভ করতে চাই এখানে। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি, আমি সেজন্য প্রশ্ন করছিলাম যে শুধুমাত্র আপনার প্রতিষ্ঠান কিংবা নাকি, না মানে না না, এটা আপনার প্রতিষ্ঠান হলে তাহলে আমি এটা প্রথম এই জন্য প্রশ্ন করেছিলাম, যদি আপনার প্রতিষ্ঠান হতো তাহলে আমাকে চিন্তা করতে হবে যে বর্তমানে কারা কতগুলো স্টুডেন্ট আছে, ও আগামী বছর যে স্টুডেন্ট গুলো আসবে তারপর একসময় আপনাকে ওল্ড স্টুডেন্টকেও তাকে অ্যাক্সেস দিবেন কিনা, এটা আমার মাথায় আছে। আমার অ্যাক্সেস মানে যেহেতু আমার জব রিলেটেড থাকছে, তার মানে এখানে আপনার হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট আমার রিলেটেড থাকবে এর সাথে। ঠিক আছে, আমি আপনার অ্যানসারটা দিচ্ছি। তার আগে যিনি বলেছিলেন যে এক্সিস্টিং থিমগুলো এমডি কাউসার মাহমুদ কি করে ডিলিট করব, এই যে ওনার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কয়েকটা থিম অ্যাড করে নিলাম। যে ধরেন এইটাকে থিমটাকে ধরবো আর ডিলিট করবো, এরকম করে ধরবো আর ডিলিট করব। একমাত্র অ্যাক্টিভ থিমকে আমরা ডিলিট করতে পারবো না। হ্যাঁ, তাহলে ও থাকবে কোথায়? ওকে যদি ডিলিট করে দিই তাহলে বাদ বাকি কোথায় যাবে? এবার আসেন যে আপনার যে প্রশ্নটা, যে আপনি দেখা যাচ্ছে যে একটা কমিউনিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, বড় একটা কমিউনিটি, যে কমিউনিটিটা এটা যেটা বাংলাদেশের নাগরিক হলে হলো কিংবা যে কোনো ভাবে সে এই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হলে হলো, তাকে নিয়ে আমরা অনেক কিছুই করতে চাই। তার যেভাবে একটা কোর্সেরা অথবা বিভিন্ন এডুকেশন সাইট গুলো যেভাবে চলে সেভাবে আপনি চাচ্ছেন। জি জি। আচ্ছা, প্রথম কথা অবশ্যই এটা একটা হিউজ ডাটাবেজ হবে, হয়তো 10,000 20,000 30,000ও হতে পারে। জি, আমি একটু শেয়ার করি স্যার। সেখানে আমাদের নিজস্ব বই আছে, হ্যাঁ, আমাদের 10-15 হাজার পেজ অলরেডি আমাদের আছে। আমি মানে এইগুলো ইনক্লুড করতে চাই এর ভিতরে। মাশাআল্লাহ,
এ তো বিশাল অবস্থা হয়ে যাবে। এটা সবচেয়ে স্যার বড় কথা। কিছুটা ওই 10 মিনিট স্কুলের মতো হয়তো। হ্যাঁ, ওর নামেই শুধু 10 মিনিট স্কুল, কিন্তু প্রতিটা ক্লাস তো অনেকক্ষণ সময়। জি স্যার। আচ্ছা, এখানে একটা প্রধান সমস্যা হবে, সেটা হচ্ছে যে আপনার স্পেস স্পেসটা কত। যেমন 10,000 হচ্ছে যে ওয়েবসাইট, 10,000 বুক এখানে স্টোর হওয়া মানে বিশাল ব্যাপার। না, হ্যাঁ, আপাতত 10,000 না, মানে আমাদের 10 থেকে 15,000 পেজ আছে রিটেন আর কি, ইন রিটেন, ও যে, মানে আমাদের। হ্যাঁ 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 রিটার্ন আছে, তাহলে এতে কিন্তু আপলোড করতে হবে, এটা জি জায়গাগুলো জি কোথায় থাকবে। হ্যাঁ, জি এইটা জি একটা জি ব্যাপার। এখানে আমরা থিম ফরেস্টে গেলাম। থিম ফরেস্টে আপনার সাথে কথা বলতে বলতে আমি এডুকেশন ক্যাটাগরিতে আমি হচ্ছে যে সিলেক্ট করেছি। এডুকেশন ক্যাটাগরিতে অনেকগুলো অপশন আছে, আপনি একটু দেখবেন, আমি আপনাকে দেখার মানে আইডিয়া দিয়ে বলছি। এডুকেশন আছে স্কুল, ইউনিভার্সিটি, কোর্স রিলেটেড, লার্নিং ম্যানেজমেন্ট, এলএমএস মানে লার্নিং ম্যানেজমেন্ট, মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন সেই অপশনগুলো আছে। যেমন এখানে এটা দিয়ে আপনি এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম এডুকেশন এটা করতে পারেন, এটা প্রিভিউ দেখতে পারেন। আবার এলএমএস এটা দিয়ে স্কুল, এটা লার্নিং অপশন কি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা সম্ভব। রিসেন্ট আমি একটা কাজ করতে চেষ্টা করছি, সেখানে আমাদের রনি স্যারের ও ইয়ে কি সম্ভবত দা রনি ইসলাম, রনি স্যার একটা শুধুমাত্র পিএইচপি দিয়ে একটা ইয়ে করতে চাচ্ছেন, কোর্স করতে যাচ্ছেন। তো সেই পিএইচপি দিয়ে উনি ওয়েবসাইটটা ডেভেলপ করছেন, যে যে কেউ যেন এখানে অ্যাড হয়ে সে অ্যাড হতে পারে, এখানে অ্যাড হয়ে কোর্সগুলো দেখা যেতে পারে। সেই জিনিসগুলো করছে, যে 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 চিন্তার কথা, যেমন যে এখানে কোর্স আছে, যে কেউ এটা এটা অবশ্য এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মানে যে একটা কোর্সে যেন স্যার আবার কি জানি লিখতেছেন, কলম কই, কলম আছে স্যারের এখানে নাই তো। ছবিটা এডিট করা তো রনি স্যার কলম কই? কলম স্যার মুছে দিয়েছে স্যার। ও কলম মুছে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মানুষ তো, অসুবিধা নেই। তো এইটা তার প্রসেস ছিল যে শুধুমাত্র ইয়ে দিয়ে এটাকে কোর্স থাকবে, কোর্সে জয়েন করবে, ইয়ে করবে। কিন্তু আপনার যে থিমটা, আপনার যে থিঙ্কিংটা, যে এটাকে কি করে আরো আপনাদের রিসোর্স লাইব্রেরি থাকতে পারে, সেই লাইব্রেরিটা সে শেয়ার করবেন, জি সেই জি সেই লাইব্রেরিতে আবার আপলোড হবে, সেটা পড়াশোনা মানে একদম ফুল ফরেন স্টাইলে আমি যদি চিন্তা করি। যে এইখানে আপনি সবচেয়ে বড় মানে বাধা হবে, যেটা আমি যেটা মনে করি, সেটা হচ্ছে যে জায়গা, স্পেস। এটা জি আপনাদেরকে স্পেস একটা ফ্যাক্টর, কারণ এতগুলো মানুষ যখন এক জায়গায় হিট করবে, তখন এটা সেই সার্ভার এবং সবকিছু এটা বিপদে পড়ে যাবে। তখন আপনাকে নিয়ে তাহলে আরো বেশি কাজ করতে হবে। প্রাথমিকভাবে ছোট অবস্থায় হয়তো আপনি কোনো কিছু করতে পারেন, ছোট ধরেন যে 1,000 জন মেম্বার, তারপরে 1,000 জন যদি একসাথে হিট দেওয়া শুরু করে যে কোনো এট এ টাইম, তাহলে যে কোনো সার্ভারের মানে শেয়ার সার্ভারের জন্য প্রবলেম। দেন তখন আস্তে আস্তে যখন আপনাকে কোনো একটা পেমেন্ট মেথডে আসতে হবে, যার মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে যে একটা সাবস্ক্রিপশন ফি, জি জি একটা সাবস্ক্রিপশন ফি অ্যালাউ না করলে, তাহলে দেখা যায় এই খরচটা কি করে আসবে। এই একটা ধরেন যে আমরা যদি হোস্ট গেটরে চলে যাই, হোস্ট গেটরে হোস্ট, ডেডিকেটেড হোস্টিং তো হচ্ছে স্যার। হ্যাঁ ওটাই বলতেছি রে ভাই, একটু দাঁড়ান। খুব সহজে তো বলে দিলেন যে ডেডিকেটেড হোস্টিং দিলেই হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেসের সাইটে যদি উনি র পিএসপি তে করেন, তাহলে ওনার কার্যক্রমগুলোর সুবিধা হবে। এটা অবশ্যই কারণ হচ্ছে যে আমাদের আমি আমার একটা টেস্টিমোনিয়াল দেখাই, আমি নিজে লিখেছি। কি জন্য আর ওটা রনি স্যার বলছে বোধহয়, আমাদের কোনো স্টুডেন্ট বলে। আমি জানি আরে ভাই 4-5 বছর ধরে একসাথে আছি রে ভাই, একসাথে আছি। কথা শুনলে আমি কি বলার পর সাথে সাথেই আমি একটা আপনাকে জিনিস দেখাবো, সেই জন্যই বলছি। আচ্ছা, এই দেখেন 4 কোর 8 জিবি র্যাম 1 টেরাবাইট আনলিমিটেড, মাসে $90-100। $100 মানে হচ্ছে ধরেন যে 8,000 টাকা 9,000 টাকা করে প্রতি মাসে খরচ হবে। তাহলে মাসে 12,000, বছরে 12,000 15,000 হবে। এই 12-15,000 যদি আপনি নিয়ে যদি একটা ইয়ে করেন, তাহলে সাবস্ক্রিপশন ফি অবশ্যই লাগবে। আমি একটা পোস্ট দিয়েছিলাম, এই যে দেখেন 14 দিনের একটা অভিজ্ঞতা, 16 আগস্ট দিয়েছিলাম, যে অল বাংলা হোস্টের দারুণ অভিজ্ঞতা শেয়ার হোস্টিং এ। 14 দিনে 8 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত 51,246টা ভিজিটর ভিজিট করেছে।
সাথে পেজ ভিউ ছিল 2,29,000। আলহামদুলিল্লাহ সাইটে কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ জানাই সাইটটির ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার রনি ইসলামকে। যিনি বললেন না যে রনি স্যার বলছে, আমি বুঝে শুনেই বলছি এবং আমার মাথায় তখন আছে যে আমি এটা আপনাদের দেখাবো। এটা পিএসপি তে সম্ভব। তো আমরা রনি স্যারকে আমরা নেকটারকে অনুরোধ করব যেন আপনাদেরকে যেন খুব তাড়াতাড়ি ইয়ে করে, ওই পিএসপির কোর্সটা যদি অ্যালাউ করে তাহলে আপনি যিনি প্রশ্ন করেছেন তার জন্য আরো সুবিধা হবে। স্যার যেটা বলছেন যে পিএসপি তে এটা ভালো মতো সম্ভব, লোড নাও। এটা ওয়ার্ডপ্রেস এত লোড নিতে পারবে না, এত লোড নিতে পারবে না। এটা বাস্তব কথা। স্যার কাইন্ডলি আমি কি আপনার সাথে স্যার পরে একটু মোবাইলে আপনার সাথে একটু কন্টাক্ট করে আমি শিওর, সমস্যা নেই, কথা হবে। আমার সাথে হোক অথবা রনি স্যারের সাথে হোক, সরাসরি কথা বলুন। স্যারের সাথে কথা বলুন। স্যারের সাথে কথা বলুন, স্যারের সাথে কথা বলুন। ভালো। আচ্ছা, তাহলে আরেকজন আমাদের একটা মেসেজ বক্সে এলএমএস দিয়েছেন। আচ্ছা, প্রশ্ন জানতে চাচ্ছেন? প্রশ্ন টেনশন করেন না, 6:35 বাজে আর 10-12 মিনিট পর 6:45 অটো আপনাদের ক্লাসরুমে গেলে আপনাদের মেইলে লিংক চলে যাবে অথবা ক্লাসরুমে যে আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। এই 10-12 মিনিট আমরা আর কোনো অতীত প্রশ্ন আছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সমস্যা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। স্যার ওই যে থিমটা আর কি দিয়ে রাখছিলেন ক্লাসরুমে, আসলে ওটা কি লোকালি ইনস্টল করতে কোনো প্রবলেম আছে? না, সমস্যা নেই, করতে পারবেন। আচ্ছা, আমার এখানে আসলে লোকালি হচ্ছে না, এই জন্যই আর কি। আপনি ইয়ে করতে পারেন, আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার করতে পারেন। লোকালি না হওয়ার একটা কারণ আছে, আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। জি। ইন্টারনেট কানেকশন লাগবে এরকম কিছু কি স্যার? লোকাল না, দেন এখন আপলোড দেন। আচ্ছা, ওই যে আপলোডে ক্লিক দেন, তাহলে আপলোড থিম দেন। এটাতে জিপ আপলোড করতে হবে না স্যার? আনজিপ করতে হবে, আনজিপ করে তার ভিতরে আরেকটা জিপ ফাইল আছে। এইজন্য আমরা বলছি, স্যার এইজন্য যত হ্যাঁ আনজিপ করেন, সমস্যা নেই, ওখান থেকেই করা যাবে, সমস্যা নেই, করেন। এটা এইজন্য আমরা সবাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। জিপ ফাইল, এটা স্যার, হ্যাঁ এটা জিপ ফাইল আনলোড মানে লোড তো দেওয়া যাবে মনে হয়, আপলোড তো দেওয়া যাবে পুরোটা। আচ্ছা, দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে কি লেখা আসছে? ফাইল সাইড লিমিটেড, এক্সিট লিমিট। আচ্ছা, এটা সমাধান আছে। আমরা এটা ব্যাকে যাই, এটা দুই ভাবে সমাধান করা যায়। এটা আমাকে একটু কন্ট্রোল দিবেন, আমি রিকোয়েস্ট দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু কন্ট্রোল দিয়েছেন কি? আমি রিকোয়েস্ট করেছি, যিনি স্ক্রিন শেয়ার করছেন অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট কিছু দেখেন। হ্যালো। জি স্যার, অ্যাপ্রুভ করছি। আসলে আমার একটা পিচ্চি আছে, জ্বালাইতেছিল। ও আচ্ছা, জ্বালায় না, এই পিচ্চিরা জ্বালায় না, পিচ্চিরা ভালো থাকে। আমরা বড়রাই ওদেরকে জ্বালাই, ওরা যেটা বলতে চায় আমরা সেটা বুঝি না, এটাই হচ্ছে জ্বালানো। আচ্ছা, আমরা এক কাজ করি, এটা সোজা একটা বুদ্ধি নিয়ে আসি। আমরা জ্যামটা কোথায়? ওয়াম দেওয়া আছে। ওয়াম দেওয়া আছে, ঠিক আছে। ওয়াম ওপেন করেন। ওয়ামটা ওপেন করেন। হ্যাঁ, ওপেন করেন। কোন জায়গায় যাব স্যার? আমরা যাব htdocs, যেটা হচ্ছে আমাদের যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আচ্ছা, তো ফিজিক্যাল ড্রাইভ ওপেন করব? www ডিরেক্টরি যেটা, সেটা। আচ্ছা, এই ওয়ার্ডপ্রেসটা, এই রনি স্যার, আমি তো ওয়াম পে কাজ করিনি। ওয়াম কোন জায়গায় ভাই? এইখানেই আছে আর কি, ফিজিক্যাল ওই যে ডিপাই আর কি, ওইটা। দেন ক্লিক করেন, ফার্স্ট ফোল্ডারটা করেন, সমস্যা নেই, ওপেন করেন। ও, আমিও তো কন্ট্রোল পেয়েছি নাকি? আমিও তো কন্ট্রোল পেয়েছি। আচ্ছা, এইবার আসেন wp কন্টেন্ট, তারপর থিম। আচ্ছা, ওই ডেস্কটপে যেটা আছে ওটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেন। ডেস্কটপে মানে যেটা আপনি আনজিপ করলেন এখন, সরি, সাইফা যেখানে। এইটা তো, এটা না, আস্তারা না, এটা মিনিমাইজ থাক। আচ্ছা, এটা মিনিমাইজ থাক। আপনি সাইফাটা কোথায় আছে?
না না না, এটা তো আমরা মিনিমাইজ করলাম, এটা আনজিপ হ্যাঁ করছিলাম। এইটা আনজিপ করেছিলাম। এইখান থেকে আমরা এই অপশন একটু এখান থেকে নিলাম, আমরা এটা কপি নিলাম, কপি নিয়ে আমাদের যে থিম এখানে আমরা ছেড়ে দিব। দেওয়ার পর শুধু ছেড়ে দিলে হবে না, আবার আমাদেরকে আনজিপ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বুদ্ধি। আরেকটা হচ্ছে যে আমি সেটা দেখাই দিব যে আপনার ইয়েটা বাড়ায় দিতে হবে, ফাইল সাইজটা বাড়ায় দিলে হয়ে যাবে। আমরা এখন ইয়েতে চলে ব্রাউজারে চলে যাই, এটা মিনিমাইজ করে ব্রাউজারে চলে থিমসে ক্লিক করেন, ঘটনা ঘটে গেছে, হ্যাঁ ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে যে এইটার এইভাবে এটা করা যায়, থিমকে আপলোড করা যায়, আবার পিএইচপি ফাইলের লিমিটটা বাড়ায় দেওয়া যায়, হ্যাঁ সবভাবে এটা করা যায়। এইটা ধরেন যে কোথাও বাড়ানো হচ্ছে, সরাসরি এখান থেকেও কাজ করতে হবে, অসুবিধা নেই। ওকে, আর পিএইচপি যেটা বাড়াতে যায় সেটা আমি আমার স্ক্রিনে দেখাই দিচ্ছি। ওকে, স্টপ পার্টিসিপেন্ট শেয়ারিং। আচ্ছা এইবার আসেন, আমি ইনস্টল একটু সাইট দেখিয়ে দিলাম, আমরা যেন সাইফা ইনস্টল দিয়ে একটু ভিজিট সাইটটা একটু দেখিয়ে দিন আমারটা কেমন যেন দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে কাউসার মাহমুদ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? আর স্যার তো ডব্লিউপি লকার থেকে ইনস্টল করলে কি কোনো ঝামেলা হয়? না করাই ভালো, না করাই ভালো। কোন স্যার যদি কোনো ম্যালওয়্যার বা ভাইরাস থাকে এটা কেমনে ডিটেক্ট করা সম্ভব? এইটা ওরা এত ভালো বুঝছেন, ওরা এমন জায়গায় এমন ভাবে মনে করেন যে ওই শুধু থিম দিয়ে ডিটেক্ট করলে যে কাজ হবে এমন কিছু না, এমন ভাবে মনে করেন যে ঘটনা ঘটায় দিবে, টের পাওয়া মুশকিল। স্যার ওরা তো হ্যাকার স্যার, ওরা তো জানে যে কিভাবে পরীক্ষা করলে কি হবে। হ্যাঁ এইটাই তো, ওই জন্য আগে থেকে ওরা ওইভাবে ইয়ে করে। আচ্ছা আমি এটা জিনিসটা দেখাই যে ওইখানে যে ওই ফাইলটা চেঞ্জ করলেন, মানে ফাইল লিমিট দেখালো, আপনি সার্চ করবেন পিএসপি যাবেন, কারণ নেক্সট যখন অ্যাভাডা অথবা হচ্ছে জিবি থিম নিয়ে আপনারা কাজ করবেন তখন এই ঝামেলাটা পড়বেন। সাজত স্যার আপনাদের দেখিয়ে দেবে, তারপর আমি আপনাদের একটু আগে বলে দিচ্ছি। পিএসপি কন্ট্রোল প্যানেলে গেলাম, কন্ট্রোল প্যানেলে আমি জাস্ট পিএইচপি লিখেছি, পিএইচপি লিখে আমার দরকার পিএইচপি মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এইটা আমাদের মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। ওপেন করলাম, ওপেন করার পর এটা কোন ডোমেইনের উপর কাজ করব, আমাদের মেইন ডোমেইনের উপর কাজ, হোম ডিরেক্টরি অথবা মেইন ডোমেইন অথবা সাব ডোমেইনের উপর কাজ করব, সিলেক্ট করব। এটা না বুঝলে আগে হাত দিব না, সবচেয়ে বড় কথা এটা। এখানে দেখেন অনেকগুলো অপশন বলা আছে যে পোস্ট ম্যাক্সিমাম সাইজ কত হবে, 8 মেগাবাইট হচ্ছে, ঠিক আছে আমি এটাকে 20 মেগাবাইট করে দিলাম। তারপর মেমোরি লিমিট কখনো বাড়াতে হবে, দেখা যাচ্ছে যে মেমোরি লিমিট বাড়ায় দিতে হবে, কোনো কোনো থিমের মেমোরি লিমিট হাই কনফিগার 256 করে দিলাম। তারপর এখানে আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে ধরেন যে আমি 100 মেগাবাইট পর্যন্ত আপলোড করতে পারবো ম্যাক্সিমাম, একটা ফাইল। আর পোস্টের ম্যাক্সিমাম, পোস্টের ভিতরে যখন পোস্ট করছি তখন 20 মেগাবাইট পর্যন্ত আমি আপলোড করতে পারবো। এই জিনিসগুলো অপশন করে আরো এখানে ইনপুট টাইম আছে, ভ্যালু ক্যারেক্টার আছে, বাড়ানো যায়, যা কিছু অ্যাপ্লাই। এই যে সাকসেসফুলি অ্যাপ্লাইড দ্য সেটিংস। এটা কই থেকে আসলো, এটা কোন থিমের উপর, এটা ডিরেক্টরির উপর, মেইন ওয়েবসাইটে। আবার আরআই ডট যদি বলি, আরআই এর ভিতরে দেখেন আবার সব পুরাতন মাস ইয়ে আছে, তো একটার জন্য আপডেট করে দিতে হবে। এটা কই থেকে আসে, কন্ট্রোল প্যানেলে পিএইচপি যে সেকশনটা আছে, যা ধরেন যে সরাসরি ওখান থেকেও সার্চ করে আনা যায়, আবার এখান থেকে কই গেল, এই যে পিএইচপি এই সেকশনটা আছে, সার্চ করে লেখেন একটু সুবিধা হবে। পিএইচপি এটা হচ্ছে সফটওয়্যার সেকশন আছে, দুঃখিত, মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এটার মাধ্যমে এটা কাজ করা ইয়ে করা যায়। একাডেমিয়া থিম কোথায় পাবো, একাডেমিয়া থিম দরকার, এখন আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে, হচ্ছে অবস্থা। তাহলে এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করলাম। আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের কোশ্চিন চলে আসবে, সবাই সবার মেইলে মানে লগ ইন করেন, ক্লাসরুমে চলে যান। হ্যাঁ, ক্লাসরুমে যে এই হচ্ছে অবস্থা।
স্যার আমার স্ক্রিনটা কি একটু শেয়ার করব? স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন? আমি একটা টিমের নাম দিছিলাম স্যার, একাডেমিয়া। হ্যাঁ ওটাই এটা স্যার কোথায় পাইতে পারি? ওটাই আমিও বলতেছি যে বুঝতেছেন, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা যে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন করুন। স্যার এই যে এরকম আসছে, এরকম আসছে, বলেন কে কি সমাধান নেবেন? আমি বুঝতে পারছি কি হয়েছে। পেজ ভিউ চেঞ্জ করতে হবে মনে হয়। ওকে, একজন বলছেন পেজ ভিউ চেঞ্জ করতে হবে। ইমেজটার সাইজ কন্টেন্ট গুলো ভালো নাই। এই কাটাকাটি কি করতেছে আবার? স্যার মেবি পেজ ভিউ ঠিক করতে হবে, এন্ড পোস্ট অল্প তো যে কারণে শো করতেছে না। পেজটা কিভাবে শো করবে? আমি আরেকটু বলি কি হতে পারে, এখন দেখা যাক, সবাই মিলে আলোচনা করছে। এখানে একটা ব্লক থিমের উপর আরেকটা থিম ইমপ্লিমেন্ট হয়েছে, ঘটনা সত্য কি? ঘটনা এই ভেজালটা লেগেছে এই জায়গায়, এইটা দিয়ে শুরু হয়েছে। একটা থিম রেডি করা ছিল, সেইখানে আরেকটা যে থিম এসেছে সেই থিমটা দিয়ে এই থিম আর ওই এক্সিস্টিং থিম সব মনে করেন যে মাশাআল্লাহ জি স্যার আলু ভর্তা হয়ে গেছে। এই দুইটা থিম একসাথে রান করা যায়? হ্যাঁ রান করা যায়, যে এরকম সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, রান করা যাবে না বলে কোনো কথা নেই, মানে সবই হবে, কোনো অসুবিধা নেই। তো তাহলে এখানে আমরা কি করতে পারি, আপনি থিম সেকশনে যান। আপনি একটা থিম রান করার পরে আগেরটা অটো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে না? না, ডিঅ্যাক্টিভ তো হয়ে যাবে, বাট সেটিংসটা ভাই আপনি ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে যে পোস্টে যান, পুরাতন পোস্টগুলো, ওই থিমের যে পোস্টগুলো আছে, পোস্ট পেজ, এগুলো ধাম করে ডিলিট করে দেন। পোস্ট সেকশনে পোস্ট জি স্যার। দেখি অল পোস্টে কি আছে? কিছুই নাই। ঠিক আছে, ইয়েতে আসেন। স্যার রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো দেয়া হয় নাই। না একটু ডিলিট করেন না, ইয়েতে চলে যান, প্লাগইনসে চলে যান। প্লাগইনস, ইনস্টল প্লাগইন। স্যার 1 মিনিট আছে স্যার, একদম সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে এখন ক্লাসিক এডিটরটা রাখেন, আনসিলেক্ট করেন। জি স্যার। সবগুলো এখন ডিলিট, বাল্ক অপশন থেকে, হ্যাঁ ডিলিট। ঠিক আছে, এখন আর কোনো কথা না বলি পরীক্ষা দিয়ে আসি আমরা। জি স্যার জি স্যার। আমরা পরীক্ষা দিই। চলে যান ক্লাসরুমে গেলেই ঘটনা ইনশাআল্লাহ ঘটে যাবে। চলে গেছে, প্রশ্ন হয়তো চলে গেছে। দেখেন শিডিউল পোস্ট করা ছিল। ও একাডেমিয়া আমার কাছে নাই, একাডেমিয়া থিমটা আমার কাছে নাই। আমি ভিডিওটা ওয়েবসাইটের পুরো সবকিছু ব্যাকআপ করার জন্য, যে আদারওয়াইজ যদি কোনো ক্রমে ক্রাশ করে তখন হয়তো বা ঝামেলা হতে পারে। এটা বলবে আর এখন আমি ব্যাকআপটা করতে পারতেছি না, এটা বলবে। আপনি কি যে আগের ভার্সনে করেছেন আর নতুন ভার্সনে যাচ্ছেন, এর মাঝে আপনি কি কোনো থিমে কোনো কাজ করেছেন? থিমে কোনো কাস্টমাইজ করেছেন? জি স্যার, আমি তো থিমেই অনেক কাস্টমাইজ করেছি স্যার। ও তাহলে এটাকে আপনাকে ব্যাকআপ নিতে হবে। জি স্যার, এখন এই জন্যই স্যার ওরা ব্যাকআপ ছাড়া এটা আপডেট করতে দিচ্ছে না, মানে ওরা বলতেছে আগে ব্যাকআপ করতে হবে, কারণ অনেকগুলো আপডেট করেছে। ঠিক আছে, এটা দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। আর চাইল্ড থিম করছিল স্যার, ওটার সমস্যা হয় না তার মধ্যে স্যার আমার ওই মানে আমি এক এক পেজে এক এক থিম ইউজ করছি, এটা হয়ে গেছে সমস্যা। ওরে বাবা। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করে রাখলে সমস্যা হবে না স্যার। হ্যাঁ, গত ক্লাসে অ্যাভাটা থিম নিয়ে কিছু বলছিলেন। অ্যাভাটা দিয়ে আপনারা তো কিছু বলিনি যে সামনে আসবে, না মানে নামটা বলছিলেন আর কি জাস্ট। হ্যাঁ। তো এখন ওইটা তো আমি স্যার ভুলে ডব্লিউপি লকার থেকে নামাই ফেলছি, এখন কোনো সমস্যা হবে? নামায় কি করছেন? কাজও করতেছেন? কিছুই হয়নি, কিছুই, জাস্ট আপনাকে জিজ্ঞেস করব তারপর কাজ করব এরকম। মানে এখন স্যার জিপ ফাইলটা এখনো রয়ে গেছে। ওইরকমই রেখে দেন, থাক। তাহলে স্যার ডিলিট করে দিই নাকি? ওখানে লিখে রাখেন ওই ফোল্ডারে, এটা ডব্লিউপি লকার থেকে ডাউনলোড করা, এই করে লিখে রেখে দেন। আচ্ছা, রুবাইয়াত সিফাত উনি হ্যান্ড রেজ করেছেন। স্যার তাহলে কি আপনি ডব্লিউপি লকার থেকে নামানো জিনিসটা কাজ করতে মানে নিষেধ করতেছেন? ব্যাপকভাবে মানাবে। আচ্ছা, ওকে স্যার। ওকে, রুবাইয়াত সিফাত হ্যান্ড রেজ করেছেন। নাই, প্রশ্ন মনে নাই। তারপর ওয়াহিদুল হক
জি প্লিজ স্যার জি স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমি আগে ওয়ার্ডপ্রেস দিয়ে ওই ফ্রি ওয়েব ডোমেন এবং হোস্টিং নিয়ে একটা সাইট চালাতাম, এখন ওটা দিয়ে কি আমার এই ইয়েটা ট্রেনিংটা চালাতে পারবো? আপনি চালাতে পারবেন, কিছু কিছু অপশন আপনি কি আমাকে স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি বর্তমান? জি স্যার। ওকে, আমি দেখে তারপর আপনার সাথে জি বলতে পারবো। জি স্ক্রিন শেয়ার করতে পারবেন স্যার আমি স্যার অ্যাডমিন পেজ দেখাবো নাকি ওয়েব পেজটা দেখাবো? ওয়েবসাইটটা দেখালে হবে। জি স্যার। অ্যাক্সেস দিয়েছেন কি? জি স্যার। ওয়াও, চলছে তো ভালোই, ভালো চলছে। জি স্যার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত চলছে যখন ভালোই চলছে, সমস্যা নেই, চালায় যান। কিছু কিছু জায়গায় হয়তো প্রবলেম করবে, তো আমি স্যার ওই যে 1 বছর পর পর একটা ডোমেইনটাকে করে আবার এটা করে দিই, ফ্রি ডোমেইনটা নিয়ে নেই আর কি। আচ্ছা, মানে ওটা ডিলিট করে আবার নতুন করে নিয়ে নিই একই নামে। চালায় যান, অসুবিধা নাই। কিন্তু এখন হোস্টিংটাও কি ফ্রি নাকি? জি, হোস্টিংটাও কি ফ্রি এখানে? হোস্টিং ফ্রি, ডোমেইনও ফ্রি, দুইটাই ফ্রি চালাচ্ছে, এত টাকা পয়সা নাই ভাই। আচ্ছা, ফ্রি হোস্টিংটা কোনখান থেকে নিছেন? ফ্রিনম না, ওটা তো হচ্ছে ফ্রি ডোমেইন। হোস্টিংটা কোনখান থেকে নিছেন? হোস্টিংটা নিয়েছি আপনার ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি, আচ্ছা। না, ফ্রিডম থেকে ডোমেইনগুলো ভালোই চলে, আমারও তো একটা ডোমেইন আছে। এটা আসলে কাজ করতে হয়, তাহলে ওই যে অনেক সময় ইউআরএল যেটা সেটা অনেক বড় করে দেয়, মানে আপনার যে ডোমেইন নেমটা, তো ডোমেইন নেমটা আমার এখানে সাব ডোমেইন হিসেবে না, itforall.cf, মানে এক্সটেনশনটা হচ্ছে সিএফ আছে, জিএ আছে, আবার টিকেও আছে, টিকেটাও ফ্রি পাওয়া যায়। অনেক সময় ফ্রি ডোমেইনের আপনার ওই যে ডোমেইন নেমটা অনেক লম্বা হয়ে যায়। আপনি এই যে ইনঅ্যাক্টিভ যেগুলো আছে না, এগুলো ফেলে দিন, ইনঅ্যাক্টিভ গুলো ফেলে দিন, আপনার দরকার নাই, যেহেতু ইনঅ্যাক্টিভ গুলো ফেলে দিন, আর সাইটটা হালকা হবে। আর প্লাগইনস এর কি অ্যাপিয়ারেন্স এর কি অবস্থা? এখানেও যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিন। আপনি দেখেন যতদূর পর্যন্ত আপনি কাজ করতে যায় তাহলে ভালো। তবে ওই যে ব্যাপারটা হচ্ছে যে 1 বছর পর এত কষ্ট করে একটা জিনিস রেডি করলেন, সেইটা আবার চলে যাচ্ছে, এটা একটু কষ্ট করা। ওই দুই একদিন স্যার একটু ডিস্টার্ব হয়, একটু ঝামেলা হয়, আবার নতুন করে ওই যে ডোমেইনটা একটু এখান থেকে ডিলিট করে দিয়ে আবার করে দিই। সময় নিয়ে এত সময় ব্যয় করেন, ব্যয় করার পর আছে আমি তো এখান থেকে স্যার এসএসএলটা আমি করতে পারতেছি না স্যার। অনেক সময় দেয় না, তো সব যে দিবে তার তো কোনো ইয়ে নাই, তাই না? জি স্যার, দিচ্ছে না মনে হয়। এটা দেয় কিনা দেখি তো আগে। এইখানে আছে লেখাগুলা অতিরিক্ত শর্করা আছে, এবার দেখি। দেখেন তো কিছু লেখার পরিবর্তন হয়েছে কিনা, গুরুত্বপূর্ণ এই সাইডটা দেখেন। হ্যাঁ, কিছু পরিবর্তন হয়েছে। এইটা দেখেন, এই পোরশন আর এই পোরশন, এটা ছিল আগের। জি স্যার। সি প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে স্যার। চেঞ্জ হয়েছে না? জি স্যার। হ্যাঁ, এই ফন্টটা ইউজ করবেন, দেখবেন যে অনেক কিছু। ওকে, এটা কোথায়? এই ফন্ট আছে বাংলা ফন্ট, এটা এমএ ইয়ার ফন্টটা ছিল। এটা আমরা প্লাগইন ইনস্টল প্লাগইন বাংলা ওয়েব ফন্ট, বাংলা ওয়েব ফন্ট, এমএ ইমরান, এটা এমএ ইমরানের যেটা, সেইটা অনেক সময় কাজ করে, আবার অনেক সময় বিপদে ফেলা দেয়, তোমার ফেলে দিতে হয়। বাংলা ওয়েব ফন্ট মোটামুটি ভালোই, ফন্ট ইয়ে করে যায়। আরো এরকম আছে, টেস্ট করতে হবে, টেস্ট না করে মানে টেস্ট করতে অ্যাক্টিভ ইনস্টলেশন মানে কেবল 3000, লাস্ট আপডেট 4 মাস আগে। ওকে, চলতে থাকুক,
আটকায় গেলে স্যার ওই যে আটকায় আজকে গেলে যে আটকায়। একটা জি স্যার আজকে যে ইয়েটা দিলেন স্যার ওই যে থিম ওটা কি এটাতে ইনস্টল করা যাবে না মনে হয় না অ্যাক্টিভ করা যাবে না ওই যে যাওয়ার কথা সাইফার যাওয়ার কথা দেখেন চেষ্টা করে দেখেন আচ্ছা না করলে আমার এতদিনে যা কিছু করলাম সব এলোমেলো হয়ে যাবে না তো স্যার এইটা আপনি এক কাজ করেন নতুন একটা ডোমেইন নিয়ে আপনার কাছে তো ডোমেইন তাহলে অভাব নেই বুঝতে পারছেন তো আরেকটাতে ট্রাস্ট করেন এটা নষ্ট না করেন অন্যটা একটা নিয়ে কাজ করেন তাহলে আরেকটাই করে ফেলি জি হ্যান্ড রেজ করেছেন আরো দুইজন স্যার জি আমারটা স্টপ করে দেব স্যার হ্যাঁ স্টপ করে স্যার পরীক্ষা পাস মার্ক কত স্যার আজকে যে পরীক্ষা দিলাম 33 তে এটা পাস মার্ক কত স্যার এটা লোয়েস্ট কত আসছে লোয়েস্ট স্যার 18 আসছে স্যার লোয়েস্ট মেবি না 12 এসেছে স্যার 12 আসছে 12 আসছে 18 5 আসছে চোখ বন্ধ করে মারছে নাকি স্যার আচ্ছা দেখা যাক কতদূর কি হতে থাকে চলতে থাকুক তো পরীক্ষাটা চলতে থাকুক প্লাস হচ্ছে যে আরো যে পরবর্তী সার্টিফিকেট কি সবাইকে দেওয়া হবে নাকি রেস্ট্রিকশন আছে যারা পরীক্ষা দিবে এবং পরীক্ষায় 3টা পরীক্ষা দিবে এবং কমপ্লিট করবে তাদেরকে সার্টিফিকেট এবং 60% এর উপর মার্ক যাদের অবটেইন হবে 65-70% মার্ক যারা পাবে তাদের ওকে সাইদ আল হাসান আর ইয়াকুব এনাদের দুইটা প্রশ্ন হ্যান্ড রেজ করেছেন নিয়ে আমি আজকের মতো এটা শেষ করে দেব স্যার আরেকটু স্যার এটা কি এভারেজে 60 থেকে 70% নাকি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জি ও আচ্ছা ঠিক আছে আপনি কমটা না বেশিটাই ধরে রাখেন যে 70% মার্ক ধরে রাখেন সব মিলে জি স্যার ওকে আসসালামু আলাইকুম হ্যালো জি বলুন স্যার স্যার ওই যে আপনার থেকে ডোমেইন এবং হোস্টিং হয়েছিল যে আরেকটা ইয়ার জন্য বলছিলেন আরেকটা জি স্যার যে থিম দিচ্ছেন এই বিলবোর্ড বাংলাদেশে এটাই চলে আসছে তাই না এটাই থাকতেছে জি স্যার কি মজা খালি আপনি একটা দুষ্টুমি করতেছে দেখি তো কেন এমনি পারি না স্যার তার উপর আবার দুষ্টুমি স্যার আমি আপনার সাথে দুষ্টুমি করতেছি এত বড় কথা আমরা যারা স্যার নতুন কিরকম জানি মনে হইতেছে আপনি এই কিরকম মনে হবে এটা মনে হবে যে মনে করেন যখন এই যে প্রথম এসএসসি পরীক্ষা দিতে গেছিলেন না প্রথম দিন পেটের মধ্যে গুড়গুড় করে মাথা ঘুরায় অসুস্থ ঠান্ডা জ্বর জি স্যার নির্মাণ কনস্ট্রাকশন এটা দিয়ে দিলে হয়তো বা দাঁড়ান আমি অন্য একটা আপনাকে চেক করার জন্য একদম অন্য জি স্যার এইটাই নিয়ে আসি 2020 সামনে যা করলো সেটাই দিন অ্যাক্টিভেট করে দিন আচ্ছা সেটিংস এ গেলাম রিডিং এ কি আছে এইটা বলেছিলাম যে সেটিংস থেকে রিডিংটা তুলে দিবেন হোম নামে যেটা হোম পেজ করেছিলেন সেখানে এসেছে হয়ে গেছে জি স্যার এটাই হচ্ছে যে মানে আপনাকে যত বিপদে পড়বেন তত সামনে আগাবেন এটা সমস্যাটা যখনই কোনো থিম চেঞ্জ করছেন হচ্ছে না তখন আমার মাথায় এসেছে থিমটা আমি চেঞ্জ করে দেখি এবং আপনি অল পেজ সেকশনে হোম নামে একটা পেজ বানিয়েছেন এই যে এই হোমটা চলে গেছে সেটিংস থেকে রিডিং এ গিয়েছিল রিডিং এর হ্যাঁ স্ট্যাটিক করে রাখা হয়েছে যার ফলে যে থিমই দেন ও আর সরতেছে না সো এখন আপনি আবার কাজ করতে পারবেন জি স্যার থ্যাংক ইউ স্যার ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে রবিবারের দিন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম